ইস্তিহাকের হনহনিয়ে এগিয়ে যাওয়া পা দুটো মাঝপথে আচমকা থমকে গেল। সে তীব্র এক জড়তা আর অবিশ্বাস নিয়ে ঘাড় বাঁকিয়ে তার নিজের জন্মদাত্রী মায়ের দিকে তাকালো। তার মা বিলকিস বানু তখনও পাথরের মতো শক্ত চোখে ছেলের দিকে তাকিয়ে শান্ত কিন্তু হাড়হিম করা গলায় বলেন, এখন সিদ্ধান্ত তোর। মাকে বেছে নিবি নাকি তোর এই সাজানো পৃথিবীকে বেছে নিবি, সেটা তুই ঠিক কর। তোকে আর নতুন করে আমি কোনো জোর করব না। মায়ের মুখে এমন মরণ কামড় দেওয়া কথা শুনে স্ত্রী একজন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। সে চরম ক্ষোভ আর তীব্র এক অসত্য নিয়ে দুই হাত ছুড়ে চেঁচিয়ে বলল, জোর করছো না, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল তো ঠিকই করছো। তুমি আমার মনের অবস্থাটা কেন একটু বুঝতে চাইছো না? আমি সীমাকে কোনোভাবে নিজের স্ত্রী হিসাবে মেনে নিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমি রূপ নিজের ভেতরে জমে থাকা সত্যটা আর রূপার নামটা মুখ ফুটে পুরোটাই শেষ করার আগে বিলকিস বানু দু হাত তুলে ছেলের কথার মাঝখানে থামিয়ে দিয়ে ঝাঁঝালো গেল, থাক, আমি তোর ওই অত শত অজুহাতের গল্প শুনতে চাই না। যদি বিয়ে না করিস তবে এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, আর গিয়ে নিজের অভাগী মায়ের দাফনের কাপড়ের ব্যবস্থা পাকা করে রাখিস। মায়ের মুখে এই মারাত্মক অভিশাপের কথা শোনা মাত্র ইস্তিহাকের গলার ভেতরে সুর এক নিমিষে গলাতে আটকে গেল। সে হাজার চেষ্টা করেও নিজের মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। চরম এক মানসিক যন্ত্রণা নিজের দুই চোখ জোরে বন্ধ করে ফেলল। চোখ দুটো বন্ধ করতে বদ্ধ চোখের পাতায় মুহূর্তে রূপার সেই নিষ্পাপ মায়াবী চেহারাটা আবার নতুন করে ভেসে উঠল। রূপার ওই হাসি মুখ মনে পড়তে এক ঝটকায় স্ত্রীকের বুকের ভিতরটা তীব্র মোচড় দিয়ে উঠে মনে হলো যেন তার জীবন্ত কলিজার উপর কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলো। নিজের অজান্তে তার দুই চোখের কোনা বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে মাটিতে আছড়ে পড়ল। সে মনে মনে খুব ভালো করে পরিষ্কার বুঝে গেল, হয়তো আজকের এই অভিশপ্ত দিনটার পর থেকে তার সাজানো চেনা জীবনটা চিরতরে কানা গলিতে বদলে যাবে। ভেতরের সমস্ত স্বপ্ন ভালোবাসাগুলোকে নিজের হাতে গলা টিপে খুন করে অনেক কষ্টে সে আলতো করে নিজের চোখ দুটো খুলল। তারপর নিজের ভেতরের প্রবল ঝড়টাকে কোনো মতে আড়াল করে নিজেকে স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করে ভাঙা কিন্তু একরক্ষা গলায় বলে উঠল, ওকে, আমি সীমাকে বিয়ে করব, তোমরা বিয়ের ব্যবস্থা করো। স্ত্রীকের মুখ থেকে রাজির কথাটা শোনা মাত্র ওখানকার পুরো পরিবেশটাই যেন এক নিমিষে বদলে গেল। উপস্থিত সবার বিষণ্ণ মুখে এক টুকরো স্বস্তির হাসি ফুটল। সমন্বয়ের সবাই একসাথে মস্ত বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। তারপর গ্রামের সব নিয়মকানুন আর রীতিনীতি মেনে স্ত্রী আর সীমার বিয়েটা সম্পূর্ণ হলো। কিন্তু কাজী সাহেব শেষ কবুল শব্দটা উচ্চারণ করার পরপর স্ত্রী এক সেকেন্ডও আর ওই বিয়ের মণ্ডপে বসেনি, সোজা বাড়ি থেকে হনহন করে বেরিয়ে গেছে। এই অবস্থায় বাড়ির বড়রা তাকে আর নতুন করে আটকায়নি। সবার মনে এক ধারণা জন্ম নিয়েছে যে প্রথম প্রথম এমন জবরদস্তিতে বিয়েতে সবাই একটু ওরকম রাগ করে, পরে বাসর ঘরে বউ কাছে গেলে ঠিক সব রাগ পানি হয়ে যাবে। এটাই আপাতত বাড়ির সবাই সহজভাবে ধরে নিল। রাতের বেলা আকাশ ধীর পায়ে হেঁটে বাঁধনের রুমে আসলো। রুমে ঢুকে সে দেখলো বাঁধন বিছানায় চিত হয়ে শুয়ে এক মনে ফোন ঘাঁটছে। তার মুখটা অদ্ভুত রকম শান্ত, শরীরে জড়িয়েছে এক কফি রঙের টি শার্ট আর পরনে সাদা ট্রাউজার। রুমের ভিতরে এসির হিমশীতল বাতাস তার সামনের চুলগুলো অবাধ্যভাবে উঠছে। আকাশ কোনো রকম ভনিতা না করে বাঁধনের পাশে ধাপ করে শুয়ে পড়ল। নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করতে করতে একটু খোঁচা মেরে বলল, কী রে শালা, ফোন দেখে একেবারে গিলে খেয়ে ফেলবি? কী এমন কাজ করছিস ফোনে যে দুনিয়ার কোনো হুঁশ নেই তার? বাঁধন ফোনের স্ক্রিন থেকে নিজের চোখ জোড়া এক চুলো না সরে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ঠান্ডা করে বলল, ফালতু কথা একদম বলবি না। আকাশ হাসতে হাসতে বলল, ওকে ওকে, আর বলবো না। আয় দুজনে মিলে একটু ফ্রি ফায়ার খেলি, অনেক দিন ধরে এই খেলে বসা হয় না, আজ পুরো কাঁপাবো। বাঁধন এবার বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিনের দিকে থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো, কিছুটা কৌতূহল আর চ্যালেঞ্জের সুরে জানতে চাইল, কী নিয়ে খেলবি? রক ম্যাচ খেলবি নাকি সিএস মোড? আর ম্যাপটা কোন দিকে, বারমুন্ডা নাকি নেক্সটেরা? আকাশ নিজের ফোনের স্ক্রিনে বাঁধনের মুখের সামনে আনলক করে একগাল হেসে উত্তর দিল, অবশ্যই বারমুন্ডাতে ল্যান্ড করবো শালা, আর মোড হবে ফুল আপ
অনেকদিন তোর সাথে ডুও ম্যাচ খেলা হয় না, তুই জাস্ট লবিতে স্টার্ট দিচ্ছি। কথা শুনতে শুনতে বাঁধন নিজের ফোনে গেম অন করে লবিতে ঢুকে গেল। আকাশ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দুজনে মিলে ডু ম্যাচ স্টার্ট দিল। পরক্ষণে দুজনে পুরোদমে ফ্রি ফায়ার খেলা শুরু করলো। তারা প্লেন থেকে সোজা নামক একটা ডেঞ্জারাস জায়গায় ল্যান্ড করলো। মাটিতে পা রাখতে আকাশ চিল্লিয়ে বলল, কিরে বাঁধন, জলদি গান লুট কর, আশেপাশে এনিমি আসছে। বাঁধন আর দেরি না করে ঘরের ভেতর থেকে একটা তুলে নিল। ঠিক তখনই সামনে একটা আসতে বাঁধন নিখুঁত নিশানা করে হেডশট মেরে ওটাকে নক করে দিল। আকাশ ওপাশ থেকে চিৎকার করল, ওরে জোস, পুরো হ্যাকার শট দিলি। ওদিকে আকাশ ওপাশ থেকে একটা এক স্কোয়াডকে একা সামলাতে গিয়ে গ্রেনেড ছুঁড়ে মারল। বোনার বিকট আওয়াজে স্ক্রিনের ভেতরে চারপাশ ধোয়া হয়ে গেল। দুজন মিলে একে অপরকে কভার গ্লু ফলে এনিমিদের কড়া ফাইট দিতে লাগলো। গেমের এই থরথর উত্তেজনায় ঘরের ভিতরে এসির ঠান্ডায় যেন এক নিমিষে উধাও হয়ে গেল। দুজনের স্কিনের ভেতর বুঁদ হয়ে রইল, তুমুল লড়াইয়ে মেতে উঠল। দুজনে যেন এক নিমিষে সেই দুরন্ত কিশোর জগতে ডুবে গেল। পুরো বিছানার চাদর বালিশ সব এলোমেলো করে দিয়েছে। দুজনে এক মনে ফ্রি ফায়ার খেলছে। দুজনের হাতের আঙুলগুলো তখন ফোনের স্ক্রিনের উপর একদম মেশিনের মতো দ্রুত গতিতে চলছে। গেমের ভিতরে ঠাস ঠাস গুলির শব্দ, পুরো ঘর যেন বারবার কাঁপছে। আকাশ উত্তেজনায় নিজের দুই পা সোজা করে দেওয়ালে তুলে দিল, তার মাথাটা বিছানায় গুজে অদ্ভুত এক ভঙ্গিতে। ওদিকে বাঁধন নিজের বিছানায় চিত হয়ে শুয়ে থেকে এক মনে স্ক্রিনের উপর হাত চালাচ্ছে। তারপর পুরো মনোযোগ এনিমি স্কোয়াড খতম করে দিকে। তাদের এই টান টান খেলার মাঝে শিল্পী রহমান হঠাৎ করে রুমে ঢুকলেন। কিন্তু দুজনে এতটাই মগ্ন যে তারা এই বাস্তব পৃথিবী থেকে নাই। শিল্পী রহমান বিছানার উপর দুজনকে এই পাগলাটে কায়দায় গেম খেলার ভঙ্গি দেখে কিছুটা অবাক হয়ে তাকে বেশ চড়া গেল, কি রে, তোদেরকে এখন ওই ফোন টেপাই চলবে? রাত তো অনেক হলো, এবার নিজেকে দেয়। আকাশ নিজের বুড়ো আঙুল দুটো স্ক্রিনে অনবরত নাচাতে নাচাতে গেমের ভেতর থেকে চোখ না সরিয়ে চেয়েছি বলল, পরে খাবো মা, এখন প্লিজ যাও, এখান থেকে ডিস্টার্ব করো না। ছেলের এমন উটকো জবাব শুনে শিল্পী রহমান এবার বাঁধনের দিকে তাকিয়ে একটু নরম করে বলল, বাঁধন, তুই কখন খাবি বাবা? বাঁধন তবে সামনের এনিমিকে নক করার জন্য নিজের দাঁতে দাঁত চেপে ধরে অনবরত গুলি করতে করতে ওভাবে উত্তর দিল, পরে খাবো কাকিয়া। শিল্পী রহমান আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বুঝলেন দুজনে এখন ফোনে মারাত্মক লেভেলে ব্যস্ত। এখন ডাকলে এরা কেউ উঠবে না। অন্যদিকে রূপা আর বৃষ্টি পড়তে বসছে। দুজনে এক টেবিলে খাতা কলম আর বইপত্র নিয়ে বসেছে। আর তাদের ঠিক পাশে ক্যান্ডি একদম লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসেছে। অনেকক্ষণ একটানা পড়ার পর বৃষ্টি ক্লান্ত গলায় নিজের হাত দুটো টান টান করে বলল, আর পাচ্ছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, চল কিছু খেয়ে আসি। রাত মনে হয় অলরেডি 12টা বেজে গেছে। রূপা নিজের বই খাতা চোখ না সরিয়ে খাতার উপর দ্রুত কলম চালাতে চালাতে বলল, আর 1 মিনিট, রাইট ফর্ম অফ হার্বস অংশটুকু কমপ্লিট করে যাচ্ছি, প্রায় শেষ। বৃষ্টির চোখ এক ঝটকায় কপালে উঠল। এই তো খোদ আকাশ ছেড়ে দেওয়া পড়া, আর সে কিনা এটাই এতক্ষণ ধরে আলসেমি করে শিখছে না। বৃষ্টির মাথায় হাত দিয়ে আতঙ্কিত বলল, এই রে রূপা, আমার একদম মনে ছিল না, এখন আমি কি করি? রূপা খাতায় এক মনে লিখতে লিখতে একটু টিপনিকে তুলো, কাঁচকলা খাও, আজকের মতো কালকেও ক্লাসে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। বৃষ্টি এবার পড়ে গেলে মহাবিপদে। এখন এই মাঝরাতে পড়া শিখতে বসলেও মাথায় কিছু ঢুকবে না, আর ওদিকে পেটের প্রচণ্ড খিদে চাড়া দিয়েছে। পরক্ষণে ভয়ের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, ধুর, যা হওয়ার হবে, আমার এখন খুব খিদে লেগেছে, এই চল তো ভাই আগে। প্রায় 10 মিনিটের মধ্যে রূপা নিজের পড়াটা পুরোপুরি কমপ্লিট করে বই বন্ধ করতে করতে চল। বৃষ্টি এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ততক্ষণে গাল ফুলিয়ে বসে আছে। সে মুখ ভার করল, তুই একাই যা, আমি খাবো না। রূপা অবাক হয়ে বলল, তোর আবার কী হলো? একটু আগেই তো চিল্লাপাল্লা করলি খুব খিদে পেয়েছে, আর এখন বলছিস খাবি না? বৃষ্টি অভিনয় করলো, বলল, তখন বলেছি তুই কি তখন গিয়েছিলিস? আমার পেটে খিদে থেকে তোর এই পড়াটা বেশি হয়ে গেলো। যা, খাবো না, তুই একাই গিয়ে খেয়ে আয়। রূপা ওর অমন বাচ্চা মতো অভিমান থেকে খিলখিল করে হেসে উঠল। তারপর বৃষ্টির 2 গাল টেনে দিয়ে আলতো করে বলল, ওরে আমার বাবুটা বুঝি রাগ করছে? আচ্ছা বাবা, সরি। তুই তো জানিস আকাশ ভাইয়া কেমন খিটখিটে, পড়া না পারলে সোজা বাবার কাছে গিয়ে কমপ্লেন করে দিবে। এই ভয়ে আগে ভাইয়ের পড়াটা জলদি কমপ্লিট করলাম। এখন চল তো,
বৃষ্টির চেয়ার ছেড়ে হনহনি উঠে দাঁড়িয়ে রাগিয়ে গেল বলো, তোর এই আকাশ ভাইটা একদম একটা আস্ত হিটলার। ওই আকাশ ভাইয়া আমাদের কলেজে আসার পর থেকে আমার কলেজের সব শান্তি একেবারে উবে গেছে। তুই দেখে নিস, তোর ওই খিটখিটে ভাইয়ের জীবনে কোনোদিন বিয়ে হবে না। সারা জীবন কুমার থেকেই মরবে। রূপা হেসে কুটি কুটি হয়ে বৃষ্টির কাঁধের উপর নিজের ডান হাতটা ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আচ্ছা বাবা, যদি বিয়ে না হয় তবে তোকে দিয়ে ওনার বিয়েটা করিয়ে ফেলবো। তারপর তুই আমার বেষ্টু থেকে এক লাফে ভাবি হয়ে যাবি। ব্যাপারটা বেশ সুন্দর হবে নাকি? বৃষ্টি নাক সিটকে বলল, সারা জীবন আমি কুমারী হয়ে থাকবো, তবু হিটলারকে আমি কোনো জন্মে বিয়ে করব না। আমার তো বর চাই একদম বাঁধন ভাইয়ের মতো। উনি কি সুন্দর, চুপচাপ, গম্ভীর হয়ে নিজের মতো থাকেন, আমার খুব ভালো লাগে। বৃষ্টির মুখ থেকে বাঁধন ভাইয়ের এই ভালো লাগার কথা শুনে মুহূর্তে রূপার মুখে চেনা হাসিটা একদম নিভে গেল। বুকের ভেতরে অজ্ঞাত এক সংখ্যা ছ্যাদ করে কেঁপে উঠল তার। সে কোনোমতে নিজের ভিতরে অস্ত্রটাকে সামনে নিয়ে শুকনো ঢোক গলা বলল, অনেক হয়েছে, অনেক বকবক করছে, চল এখন। একটু আগেই তো নিজেই বললি খুব খিদে পেয়েছে। তারপর দুজনে হালকা গল্প করতে করতে সিঁড়ি বেয়ে নিচে ড্রয়িং রুমে নেমে এলো। মাঝরাতে পুরো বাড়ি একদম নিঝুম, নীরব হয়েছে। হয়তো বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। রূপা আর বৃষ্টি ডাইনিং টেবিলে পাশাপাশি বসে এবার শান্ত মনে নিজেদের মতো খাওয়া শুরু করলো। অন্যদিকে বাঁধন আকাশ গেমের শেষ মুহূর্তে এসে দুজনের জন্য আরও বেশি হিংস্র হয়ে উঠল। একজন ছোট হয়ে আসা সেফ জোনের ভেতর থেকে শেষ এনিমি স্কোয়ারপিটের পাহাড়ের ঢাল থেকে অনবরত স্নাইপার দিয়ে ওদের দিকে গুলি ছুড়ছিল। আকাশ স্ক্রিনে তখন লাল দাগ ভেসে উঠতে চিল্লে বলল, বাঁধনের কুত্তাটা আমার স্নাইপার দিয়ে ড্যামেজ করে দিল। আমার হেলথ একদম শেষ, কভার দে। বাঁধন 1 সেকেন্ড সময় নষ্ট না করে আকাশের ঠিক সামনে একটা ফেলে ওকে সেভ করলো। তারপর নিজের কৌশল পজিশন প্যাকেট থেকে একটা চারপাশে ধোঁয়া অন্ধকার করে দিল। এনিমি যখন ধোঁয়ার কারণে ওদের পজিশন বুঝতে পারছিল না, ঠিক তখনই বাঁধন পাহাড়ের পাশ দিয়ে ঘুরে ওয়ান ট্যাপ হেডশট মারল। স্ক্রিনে জল করে মস্ত বড় অক্ষরে ভেসে উঠল, ওয়াও। ম্যাচটা জিততেই আকাশ বিছানার উপর বালি ছুঁড়ে খুশিতে একেবারে লাফিয়ে উঠল। সে বাঁধনের পিঠে সজোরে একটা চাপড় মেরে চিল্লে বলল, ইয়াহু, জিতেছি। বাঁধন এতক্ষণ পর ফোনের স্ক্রিন থেকে চোখ সরল। তার গম্ভীর মুখে তখন এক চিলতে বিজয়ের হাসি রেখা ফুটে উঠছে। সে ফোনটা বিছানায় রেখে 2 হাত মাথার পিছনে দিয়ে আরাম করে হেলান দিয়ে বলল, তোর এই ফালতু ড্রাইভের কারণে জোনে আটকে মরতাম আজ। শালা নেক্সট টাইম খেলতে আসলে ভালো করে শিখে আসবি। আকাশ এক গাল হেসে বলল, এত শিখে কি করব? তুই আছিস না, আমি বিপদে হলে সবসময় তুই আমাকে বাঁচাবে, সেটা গেম হোক কিংবা বাস্তবে। বাঁধন বিছানা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে নিজের ট্রাউজারে 2 পকেটে হাত ঢুকিয়ে নিল। তার শান্ত গভীর মুখে কোনো ভাবান্তর না এলো, চোখের কোণে আবছা একটা প্রশ্রয় টান ফুটে উঠছে। সে আকাশের দিকে তাকিয়ে কড়া গলা বলল, বক বক না করে নিচে আয়, খাবো, খিদে পেয়েছে খুব। আকাশ এক মুহূর্তে এক লাফে বিছানা থেকে উঠে পড়ল। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে ডান হাত দিয়ে অভদ্র চুলগুলো আলতো করে পেছনে ঠেলে দিল। তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে এক চিলতে বাঁকা এসে বাঁধনের মতো নিজের প্যান্টের পকেটে হাত ঢুকে বেশ ভাব নিয়ে বলল, চল। দুজনে মিলে এরপর রুম থেকে বের হলো। কাঁধ মিলিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দুজনে বেশ অবাক হলো। পুরো ড্রয়িং রুমে ঝলমলে বাতি জ্বালানো। মাঝরাতে এই নিঝুমতা, নীরবতা মাঝে যেন ড্রয়িং রুমে কে থাকতে পারে ভেবে দুজনে ভুরু হালকা কুঁচকে গেল। সিঁড়ি দিয়ে নামা শেষ করতে মিষ্টি মেয়েলি খিলখিল হাসির শব্দ শুনতে পেল তারা। আচমকা এই শব্দে বেশ অবাক হয়ে দুজনে একসাথে ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকালো। তারা তাকানো মাত্র দুজনের চোখ যেন এক নিমেষে সেখানে আটকে গেল। ডাইনিং টেবিলে বসে রূপা আর বৃষ্টি মগ্ন হয়ে গল্প করছে আর নিজেদের মতো খাচ্ছে। গল্প করতে করতে মাঝে মাঝে দুজনে আপন মনে খিলখিল করে হেসে উঠলে। রূপার পরনে সাধারণ একটা অ্যাশ রঙের কামিজ, আর মাথায় ঘন কালো চুলগুলো পিঠ বেয়ে একদম ছেড়ে দেওয়া। রূপার ওই ঘন লম্বা চুলগুলো এতটাই দীর্ঘ যে ডাইনিং চেয়ার পেরিয়ে প্রায় ফ্লোর অবধি ছুঁই ছুঁই হয়ে গড়াগড়ি খাচ্ছে। মেয়ের এই চুলের দিকে তাকিয়ে বাঁধন সত্যি ভীষণ অবাক হলো। এই আধুনিক যুগে এসে এত লম্বা আর সুন্দর চুল আজও কোনো মেয়ে থাকতে পেরে কিনা তা আর জানা নেই। ঠিক তখনই বৃষ্টি কোনো কথায় হঠাৎ রূপা আবারও খিলখিল করে হেসে উঠল, আর সাথে সাথে তার ছোট্ট কিউট ঘ্যাস দাগটা সেই হাসির আড়ালে মিষ্টি করে উকি দিল।
রূপার ঠোঁটের কোণে ফুটে ওঠা ওই মায়াবী হাসিটা যেন সোজা গিয়ে বাঁধনের স্পন্দনে লাগলো। বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগে একদম কেঁপে উঠল তার। সে কেমন যেন এক অদ্ভুত ঘোর লাগা নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপার দিকে। কেন জানি না এই মেয়েটার দিকে তাকালে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে, কোনোভাবে আর চোখ ফেরানোর ইচ্ছে করে না। অন্যদিকে বৃষ্টির পরনে একটি টিয়া রঙের কামিজ, তার মাথার চুলগুলো পিঠের উপর আলগা করে ছাড়া, তার মুখের হাসি লেগে আছে। সে খাচ্ছে আর হাত নেড়ে নেড়ে এটা সেটা অনর্গল বলে চলছে। আকাশ ডাইনিংয়ের দিকে পা বাড়াতে বৃষ্টি প্রাণবন্ত মুখের দিকে কিছুক্ষণ একদম এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বৃষ্টির সেই চাঞ্চল্যতা আর হাসিটুকু নিজের চোখে বন্দি করে নেওয়ার পর সে একটা গভীর শ্বাস নিয়ে পাশে থাকা বাঁধনের দিকে তাকিয়ে নিচু করে বলল, চল। বাঁধন ভেতর থেকে আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর দুজনে হেসে কোনো জবাব না দিয়ে চুপচাপ হেঁটে এসে রূপা আর বৃষ্টির ঠিক পিছনে এসে দাঁড়ালো, একদম গা ঘেঁষে। রূপা আর বৃষ্টি তখনও খেয়াল করেনি তাদের। তারা তখনও মগ্ন হয়েছে নিজেদের গভীর এক গল্পের জগতে। রূপা চামচ দিয়ে খেতে খেতে হঠাৎ বেশ আক্ষেপে শুরু হলো, জানিস, আমি কিছুদিন আগে একটা উপন্যাস পড়ছি, নাম পদ্মচা, লেখিকা ইলমা বেহরোজ। গল্পটা যখন প্রথমে পড়তে শুনি, কী যে ভালো লাগছিল, জাস্ট প্রেমে পড়ে যাচ্ছিলাম আমিরে। কিন্তু উপন্যাসের একদম শেষে গিয়ে যখন আমিরের ভয়ঙ্কর গোপন সত্যটা জানলাম, তখন একটা পুরো বাঁশ খেলাম। এই বাজ জিনিসটা যে শুধু আমাদের এই কঠিন বাস্তবে না, উপন্যাস জগতে ফিরিতে পাওয়া যায়, তা ওইটা না করলে বুঝতামই না। বৃষ্টির রূপার এমন উপন্যাস চরিত্র নিয়ে সিরিয়াস আফসোস দেখে আবার খিলখিল করে হেসল। সে নিজের হাসি থামিয়ে রূপার কথায় সায় দিয়ে বলল, আসলে বাঁশ মানে কি, কল্পনা দেবতা আরও আকালা বাঁশ খাওয়া লাগে। আর তুই যে পদ্মজার কথা বললি, ওই উপন্যাসটা আমিও পড়েছি। আমার সব থেকে বেশি খারাপ লেগেছে মৃদুল আর পূর্ণার কাহিনী পড়ে। ইস, বাস্তবে মানুষ এমন জীবনে কাউকে ভালোবাসতে পারে না, আসলে আমার জানা নেই। রূপা গ্লাসের পানিটুকু ঢকঢক করে খেয়ে একটা লম্বা শ্বাস নিল। আরে ইলমা আপা একটু জুটি তো পূর্ণতা দেয় না, সবগুলো ভালোবাসার মাঝে মস্ত বড় বোমা ফাটিয়েছে। যেমন তার লিখন সহ। সে পদ্মজার কিন্তু মনে প্রাণে ভালোবাসত, অথচ সেও শেষমেশ ভালোবাসা পেল না। ওদিকে মৃদুল পূর্ণতাকে জান দিয়ে ভালোবেসেছে, সেও তাকে পেল না। আর পদ্মজাকে নিজে আমিরকে এত ভালোবেসে দিন শেষে আমিরকে নিজের করবে না। এক কথায় বলতে গেলে নিজেই নিজের স্বামীকে মেরে ফেলল। বৃষ্টি আফসোস সুরে মাথা নাড়তে পেল, পদ্মজা চাইলে কিন্তু আমিরকে ওভাবে না মেরে বাঁচিয়ে রাখতে পারত। রূপা গালে এক লোকমা ভাত নিয়ে মুখে রেখে বৃষ্টিকে ভেঙচি কেটল। যা করেছে একদম ঠিক করেছে। ওই পাপিষ্ঠ পুরুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বৃষ্টি একটা গভীর শ্বাস ফেলে টেবিলের দিকে তাকাতে বলল, কিন্তু বিশ্বাস কর, ওই পাপিষ্ঠ পুরুষটাকে আমি আজও কোনোভাবে ভুলতে পারি না। রূপা নিজের খাতা পেজে গল্পটার মতোই সায় দিয়ে বলল, সেম ভাই। দুজনে এই মাঝরাতে বসে উপন্যাসের কথোপকথন শুনে বাঁধন আর আকাশ একে অপরের দিকে তাকালো। বাঁধনের চোখ মুখে তখন স্পষ্ট বিরক্তি। খাওয়ার সময় মানুষ এত কথা কেমনে বলে, আর এত কথা বলতে হয় কেন, সেটা তার মাথায় ঢুকছে না। হঠাৎ খাওয়ার মাঝে বৃষ্টি একটা লম্বা শ্বাস ফেলল। যা বাবা, অনেক হাসতেছি, বড়লা না, বেশি হাসলে নাকি পরে কাঁদতে হয়। না, জানি কাল আমার কপালে কত বড় কান্না কাটেছে, বুঝেছি। ওই হিটলার আকাশ স্যার আমার কপালে জ্যান্ত দুঃখ লিখে রেখেছে। ওই লোকটা আমার জীবন পুরোই জাহান্নাম বানিয়ে দিল। এখন শান্তিতে দুটো ভাত মুখে দেবো সেই উপায় নেই। রূপা ওর কথা শুনে হালকা হেসে অভয় দিয়ে বলল, এক কাজ কর, এখন জলদি খেয়ে নিয়ে পড়াটা একটু শিখে নে। আর এখন যদি ঘুম পায় তবে ভোরে ফজরের সময় উঠে শিখে নিবি। কিন্তু প্লিজ পড়া না করে কাল কলেজে যাস না, নাহলে সত্যি আকাশ ভাইয়া মারাত্মক রেগে যাবে। বৃষ্টি এবার রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে হাতে চামচ প্লেটে ঠাস করে রেখে বলে, আমার ভালো লাগছে না ভাই। তোর ওই খিটখিরি ভাই কোন দুঃখে যে আমাদের কলেজে প্রফেসর হতে গেল। উনি আমাদের কলেজে পা রাখার পর থেকে আমি একটু শান্তিতে হাসতে পারছি না ভাই রে। উনি এক ঝটকায় আমার জীবনের সব স্বাধীনতা কেড়ে নিল। তার উপর আবার কথায় কথায় ওনার এক জব মারা, তোমার বাবাকে বলে দিব। আল্লাহ, আমি আজ এই একদম খাঁটি আর মাসুম মন নিয়ে মন থেকে বদ্ধ করছি, উনি যদি কখনো আমার নামে বাবার কাছে কোনো উল্টোপাল্টা কমপ্লেন করে, তবে ওনার মাথার সব চুল হরহর করে পটাপট ঝরে গিয়ে পুরো মাথা একদম চকচকে আয়নার মতো টাকলা হয়ে যাবে। আর সামনে সবগুলো দাঁত পড়ে যাবে, গোড়া থেকে খসে পড়বে। দু একটা চুল যদি ভুলেও করে মাথাও থাকে,
সেগুলো যেন পুরোদের মতো ধবধবে সাদা হয়ে যায়। যখন তখন উনি ক্লাসে এসে হি হি করে হাসবেন। ওনাকে দেখতে একদম আমাদের পাড়ার ওই ফোকলা দাঁত পড়া দাদুর মতো লাগবে। তখন ওনাকে আর কেউ ভয় পাবে না, সবাই ওনাকে দেখে মুখ চেপে হাসবে। রূপা নাক মুখ কুঁচকে তীব্রভাবে বাতাস টেনে শ্বাস নিতে পেল। কেমন জানি পুরুষের শরীরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে রে। বৃষ্টি অবিকল রূপার মতো নাক টেনে চারপাশে গন্ধটা নিজের ভিতরে টেনে নেয়। তার ভুরু দুটো কুঁচকে আসে। আমিও পাচ্ছি সাথে কড়া পারফিউমের ঘ্রাণ। ঠিক পেছনে দাঁড়িয়ে থেকে আকাশের চোখ দুটো রাগে আর অপমানে ইতিমধ্যে রক্তবর্ণ ধারণ করছে। তার চওড়া বুকটা রাগে অনবরত ওঠানামা করছে। মুখ দিয়ে বেরোচ্ছে তপ্ত নিঃশ্বাস। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আকাশ পেছনের অন্ধকারে থেকে এক পা বাড়ি কর্কশ গলে বলল, পুরুষ থাকলে পুরুষের ঘ্রাণ তো অবশ্যই থাকবে। আকাশে সে চেনা অথচ মেঘের মতো ভারী কণ্ঠস্বর কানে যেতে রূপা আর বৃষ্টি দুজনে একসাথে চমকে উঠল। তীব্র আতঙ্কে শরীর হিম হয়ে যায় তাদের। দুজনে এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে রক্তজল হওয়ার জোগাড়। জমের মতো আকাশ আর বাঁধন নিজেদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে রূপার হাত পা অবশ হয়ে গেল। ভয়ে সে বসা চেয়ারে সহ পেছনের দিকে উল্টে পড়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বাঁধন এক পলকে নিজের দীর্ঘ হাতটা বাড়িয়ে দেয়। তার পাথরের মতো শক্ত আঙুলে খপ করে ধরে রূপা হেলে পড়া চেয়ারটা পিঠ শক্ত করে ধরে ফেলেছে। রূপার সারা শরীর তখন কাঁপছে। ওদিকে আকাশ ওই রক্তচক্ষু আর থমথমে মুখের দিকে তাকিয়ে বৃষ্টির ভিতরে আত্মা যেন এক নিমিষে শুকিয়ে গেল। তীব্র আতঙ্ক তার গলা আসে। সে নিজের গলা চেপে ধরে জোরে জোরে কেসে উঠল। এগিয়ে এসে জগের বাকি পানিটুকু গ্লাসে ঢেলে বৃষ্টির সামনে বাড়িয়ে দেয় আকাশ। তার থমথমে মুখ আর চোখের দৃষ্টি যেন এক নিমিষে ঘরের তাপমাত্রা কমিয়ে দেয়। সে বেশ কড়া গলায় বলে, পানি খাও, তারপর দেখছি তোমাকে। ভয়ে আর কাশিতে দম আটকে আসা বৃষ্টি কোনো দিকে না থেকে এক প্রকার ছো মেরে গ্লাসটা নিয়ে নেয়। কাঁপা কাঁপা হাতে গ্লাসটা মুখের কাছে ঠেকিয়ে বড় বড় ঢোকে সব পানি এক নিঃশ্বাসে খেয়ে নেয়। খালি গ্লাস টেবিলে নামিয়ে রেখে এক বুক কাঁপানো বড় শ্বাস নেয়। আকাশ ওর মুখের উপর থেকে চোখ না সরে গম্ভীর করে বলে, এখন বলো, কি জানি বলেছিলে? আমাকে ফোকলা দাদুর মতো দেখাবে? আমার সব দাঁত আর মাথার চুল পড়ে যাবে? আকাশের ওই ঠান্ডা অথচ চাবুকের মতো কথার আঘাতে ভয়ে থরথর করে কেঁপে ওঠে বৃষ্টি। নিজেকে বাঁচানোর জন্য উপায় না পেয়ে করুণ দৃষ্টি ফেলল পাশে বসা রূপার দিকে। রূপা একই কাপড়ে খুঁট শক্ত করে চেপে কাঁপা কাঁপা গলায় রূপাকে বলল, রূপা বাঁচা আমাকে, এই হিটলার কখন আসলো এখানে? আকাশ ডাইনিং টেবিলে নিজের দু হাতের তালুর উপর ভর দিয়ে বৃষ্টির মুখের খুব কাছাকাছি ঝুঁকে পড়ল। তাদের মাঝের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আকাশের শরীরে সেই তীব্র কড়া পুরুষের গন্ধে উষ্ণ নিঃশ্বাসে বৃষ্টির শরীর মুহূর্তে অবশ হয়েছিল। ভয়ে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আকাশ বৃষ্টির কুঁকড়ে যাওয়া চোখের দিকে সোজা তাকে অবকাশ হয়ে বলল, কী হলো মিস বৃষ্টি, ভয় পাচ্ছ? চোখের কোণে জল জমে ওঠার উপক্রম হতে বৃষ্টি নিজের মুখটা একদম কাঁদো কাঁদো করে ফেলল। অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলে বলল, সরি স্যার, আমি জাস্ট মজা করছিলাম। আকাশ রাগী চোখে তাকিয়ে গম্ভীর গলে বলল, কান ধরে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ না বলবো এক পাও এখান থেকে নড়বে না। বৃষ্টি অপরাধীর মতো মুখ নিচু করে বলল, সরি স্যার। আকাশ তীব্র ধমক দিয়ে বলল, কান ধরে দাঁড়াতে বলছি। বৃষ্টি কেঁদে কেঁদে বলল, স্যার। আকাশের চোখের মণি দুটো রাগে স্থির হয়ে গেল। সে চিবুক শক্ত করে বলল, আই সেড স্ট্যান্ড আপ রাইট নাও। ধমকে কেঁপে উঠে বৃষ্টি আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে কিছুটা দূরে কান ধরে দাঁড়িয়ে উঠল। বাঁধন কোনো কথা না বলে রূপার ঠিক সামনের চেয়ারটা বসে পড়ল। সে নিজের থেকে প্লেটে ভাত বেড়ে নিতে শুরু করলো। আকাশ তার পাশের চেয়ারটাতে বসে নিজের প্লেটে ভাত ভরে দুজনে সম্পূর্ণ চুপচাপ খেতে থাকে। পুরো ডাইনিং রুমে কোনো কথা নেই, কেবল ভাত চিবানোর মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। থমথমে এই পরিবেশের কারণে রূপা এক লোকমা ভাতও মুখে তুলতে পারছে না। বাঁধনের ঠিক সামনে বসে থাকে, ভয়ে তার হাতের চামচ থরথর করে কাঁপছে। সে আর সহ্য করতে না পারে চুপটাপ টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। ওকে হঠাৎ ওভাবে দাঁড়াতে দেখে আকাশ খাওয়া থামিয়ে তীক্ষ্ণ চোখে তাকে গম্ভীর করে জানতে চাইল, কী হলো, তুমি উঠে দাঁড়ালে কেন? রূপা আর চোখে একবার বাঁধনের দিকে তাকায়। দীর্ঘদেহী পুরুষটা নিজের মতো শান্ত হয়ে খেয়ে যাচ্ছে, যেন চারপাশে কোনো কিছুই তার কিছু আসে যায় না। রূপা দ্রুত আকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে ভয়ে ভয়ে বলল, আমার খাওয়া শেষ ভাইয়া, আমি আর খাবো না।
আকাশ প্লেট থেকে চোখ তুলে রূপার ভরা প্লেটের দিকে তাকিয়ে কড়াশুড়ি বলল, খাওয়া শেষ মানে? প্লেটে তো সব ভাত পড়েছে, এগুলো কে খাবে শুনি তো জামাই? আকাশের এই সোজাসাপটা কথায় রূপা একদম থতমত খেয়ে গেল। তার ফর্সা মুখটা লজ্জায় আর ভয়ে লাল হয়ে গেল। সে কোনো মতে আমতা আমতা করে বলে, সত্যি বলছি ভাইয়া, আমার পেট একদম ভরে গেছে, আমি এর একটুও খেতে পারবো না। বাঁধন খেতে খেতে এক পলক রূপার থমকে যাওয়া মুখটার দিকে তাকালো। তার চোখের শীতল চাহনি কোনো প্রশ্রয় দিল না। ফের নিজের দৃষ্টি প্লেটে নামিয়ে নির্লিপ্ত গলায় রূপার উদ্দেশ্য বলল, প্লেটে একটা ভাত যদি অবশিষ্ট থাকে, তবে সব এঁটো ভাত তোকে আর ওই বিচ্ছুটাকে দিয়ে খাওয়াবো। আচমকা বাঁধনের এমন ঠান্ডা হুমকির মুখে চমকে উঠে রূপা। তার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। মুখে কোনো উত্তর এল না। সে কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। ওদিকে দেওয়ালের পাশে কান ধরে দাঁড়িয়ে থাকা বৃষ্টি নিজের মুখটা ভীষণ অসহায় করে রেখেছে। সে নিজের রাগ সামলাতে না পেরে মাঝে মাঝে আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। চোখের চাহনি এমন যেন সুযোগ পেলে আকাশকে কাচ্চা চিবিয়ে খেয়ে ফেলবে। রূপাকে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ওর খাওয়া থামিয়ে পুনরায় বলল, চুপচাপ বসে খাওয়া শেষ করবি, নয়তো তোকে ওর ফ্রেন্ডের পাশে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। হুমকিটা শুনে রূপা আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে চুপচাপ নিজের চেয়ারে বসে পড়ে কাপা হাতে ভাতের চামচটা শক্ত করে ধরে ফেলল। নিজের ভেতরে অস্থিরতা চেপে ধরে একদম অল্প অল্প করে গিলতে শুরু করলো। বাঁধন খাওয়া শেষ করে নিজের মতো রুমে চলে যায়। আকাশ খাওয়া শেষ করে বৃষ্টির দিকে তাকায়, বেশ কড়াকড়ি বলে, এখন খেয়ে রুমে যেতে পারো মিস বৃষ্টি, তবে মনে রেখো আমার শোধ নেওয়ার কিন্তু এখনো শেষ হয়নি। সময় সুযোগ খুঁজে একেবারে উসুল করে নিব। বলেই সে বড় বড় পা ফেলে চলে যায়। আকাশ আড়াল হতে বৃষ্টি খোঁচা থেকে ছাড়া পাওয়ার বাঘিনীর মতো ফুঁসে এসে ধপধপ পা ফেলে ডাইনিং টেবিলে আসে। চেয়ার টেনে ধপধপ করে বসে পড়ে। রাগে গজগজ করতে করতে আকাশের যাওয়ার পথে তাকে মুখ ভঙ্গি করে ঝাড় দিতে দিল। শালা, তুই একটা উগান্ডা, দেখিস তোর কপালে বউ জুটবে না। যে হবে উগান্ডা সব থেকে কুচকুচে কাইন্ডলেসরি, একদম কালো জগতের মিস ওয়ার্ল্ড হবে তোর বউ। রাত বিরেতে তুই যখন অন্ধকারে চোখ খুলবি, তোর পাশে ওই ব্ল্যাক ডায়মন্ডকে দেখবি। ভোরে তোর কলিজা শুকিয়ে যাবে আর বিছানায় হিসু করে দিবি। তখন নিজের কথাগুলো বাকিটুকু শেষ করার আগে রূপা আঁতকে উঠল। ঝড়ের বেগে এসে বৃষ্টির মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে দিল। আশেপাশে তাকে নিশ্চিত হয়ে ফিসফিস করে আকুল কণ্ঠে বলল, আল্লাহর হস্তে বোন, মুখটা এবার অন্তত বন্ধ রাখ। ভাইয়ের কান কিন্তু খুব খাড়া, নইলে যদি আবার শুনে ফেলে তবে আর রক্ষা নেই। এবার কিন্তু পিঠে আকাইলে বাঁশ ভাঙবে। রাত ১টা। একের পর এক সিগারেট পুড়ছে ইশতিয়াক। পাশে ঠায় দাঁড়িয়েছে রবিন। ধোঁয়াশ কুয়াশায় ইশতিয়াক নিজের চুলে হাত বুলোচ্ছে। অস্থির হয়ে যেন চাবুক মারছে বুকের ভিতর। চোখ দুটো রক্তবর্ণ, অস্বাভাবিক লাল হয়েছে। রূপার জায়গায় সীমা। ভাবতে বুকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই তীব্র দহন, এই জ্বলন্ত যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। পরিস্থিতি সামলাতে রবিন এগিয়ে এসে একটু নরম গলায় বোঝাচ্ছে, বস প্লিজ নিজেকে একটু সামলান। দেখেন যা হওয়ার তো হয়ে গেছে। আর সীমা কিন্তু একেবারে কম কিছু না, রূপার মতো মায়াবী। তাহলে সীমাকে মেনে নিতে আপনার এত আপত্তি কেন? শব্দগুলো কানে যেতে মাথা গরম হয়ে গেল ইস্তেকের। পুরো শরীর ঝাঁঝা করে উঠল। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেটটা চেপে দিল। তারপর হিংস্র থাপে রবিনের শার্টের কলার খামচে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে, কী বললি তুই? তোর এত বড়, কত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে রূপের ওজনে মাপছিস? তুই কি ভাবিস আমি রূপার চামড়া সুন্দর অন্ধ হয়ে গেছি? আমিও রূপের কাঙাল। কলিজা কেঁপে উঠল রবিনের। দম বন্ধ করে আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনো মতো আনলো, না না বস, আসলে আমি ওইভাবে বলতে চাইনি। কথা শেষ করতে পারে না সেই। তার আগে স্ত্রীর কলারটা আরও জোরে পেঁচিয়ে ধরে কড়াশুড়ি বলে, মুখ সামলে কথা বলবি রবিন, নাহলে টেনে তোর জিভ ছিঁড়ে ফেলবো। আমি রূপার বাহ্যিক রূপে নয়, ওর ওই এক চিলতে হাসিতে পাগল হয়েছি। যে নিষ্পাপ হাসিটা আজও আমার বুকের প্রতিটি স্পন্দন ওলটপালট করে দেয়। যে হাসিতে প্রতি সেকেন্ড আমার চোখের সামনে মায়াজাল বিছিয়ে রেখে। তুই বল, বুক চিরে যাওয়া সেই রূপাকে আমি মন থেকে অন্য কোথাও ছুঁড়ে ফেলি কী করে? রবিন ভয়ে চোখ বন্ধ করে কোনো মতো বলল, ভুল হয়ে গেছে বস, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো নিজের মুখে এসব বলবো না। স্ত্রী এক রাগে ফুঁসতে ফুঁসতে এক ঝটকায় রবিনকে ছেড়ে দেয়। রবিন কিছুটা পিছিয়ে গিয়ে নিজের গলাটা হাত দিয়ে জ্বলে নেয়। তারপর বুক ভরে শ্বাস টেনে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে কাঁপতে কাঁপতে বস, এখন আমায় বাড়ি ফিরতে হবে।
আপনি নিজের রুমে চলে যান, অনেক রাত হয়েছে। স্ত্রী আর কথাই বলে না, শান্ত ধীর পায়ে পা বাড়ায় নিজের বাড়ির দিকে। সেখানে গিয়ে সে ঠিক কী করবে তা হয়তো নিজেও জানে না, তবে এতটুকু নিশ্চিত সীমার কপালে চরম দুঃখ আছে। অন্যদিকে স্ত্রী বিশাল রুমে এক কোণায় খাটের উপর গুটিসুটি মেরে বসে আছে সীমা। পরনে তার অন্তত সাধারণ একটা খয়েরি সুতির শাড়ি। কিছুক্ষণ আগে তাকে গ্রাম থেকে সোজা ময়মনসিংহ স্ত্রীকে এই বাসায় নিয়ে আসা হয়েছে। বিলকিস বানু নিজে হাতে এই সাধারণ শাড়িটি পরিয়ে সীমাকে স্ত্রীকে রুমে বসিয়ে দিয়ে গেছেন। অজানা এক আতঙ্কে মেয়েটা পুরো শরীর কাঁপছে। সে বারবার শাড়ির আঁচলটা হাতের মুঠে শক্ত করে চেপে রেখেছে। বিধাতার কি নিষ্ঠুর লিখন, যাকে সে ছোটবেলা থেকে জমের মতো ভয় পেয়ে এসেছে, যাকে দেখলে ভয়ে কখনো রুম থেকে বের হতো না, আর সেই মানুষটা কিনা তার স্বামী। ভাবতেই কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে ইস্তেককে ভীষণ ভয় পায়। ইস্তেক কখনো নানুর বাড়ি বেড়াতে গেলে সীমা ভয়ে নিজের ঘরবন্দি থাকতো। ভুলেও যদি কখনো সামনে পড়ে যেত, তবে ভয়ে এক দৌড়ে পালায়। আর আজ কিনা সেই মানুষটার সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটাতে হবে। আজ শুধু নয়, জীবনের বাকিটা সময়। কথাটা মাথায় আসতে সীমা পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসে। হঠাৎ করে নিস্তব্ধ ভেঙে দরজা নখ খোলার শব্দ। রুমে প্রবেশ করে ইস্তেক। ওকে দেখামাত্র ভয়ে শিউরে ওঠে সীমা। শাড়ির আঁচল আরও জোরে করে খামচে ধরে বিড়াল ছানার মতো খাটের এক কোণায় গুটিয়ে যায়। বিছানায় ওভাবে দলা পাকিয়ে বসে থাকা সীমার দিকে এক পলক তাকায় ইস্তেক। পরক্ষণে পেছনে হাত বাড়িয়ে ধড়াম করে দরজাটা লাগিয়ে দেয়। সে বিকট শব্দে পুরো ঘরটা কেঁপে ওঠে। সীমা কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে আসে। উদ্দেশ্য স্ত্রীকে সালাম করা। বিলকিস বানু কড়া আদেশ দিয়ে গেছে, বাসর ঘরে ঢুকে স্বামীকে সালাম করতে হয়, নাহলে আল্লাহ নাকি বেজান। তাই মনের ভিতর হাজারো ভয় একপাশে ঠেলে কাঁপতে কাঁপতে স্ত্রীকে সামনে এসে নিচু হয়ে যায়। অতি সাবধানে দুহাত বাড়িয়ে স্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম করতে যেন নরকের আগুন ধরে যায় স্ত্রীকে শরীরে। মনে হলো এই জ্বলন্ত আগুনের মাঝে কেউ যেন এক বালতি কেরোসিন ঢেলে দিল। নিজের ভিতর হিংস্রতা সামলাতে না পারে স্ত্রী এক ঝটকায় সীমাকে টেনে সোজা দাঁড় করে। তারপর দুই হাত শক্ত করে মুঠোয় চেপে ধরে রাগে ফুঁসতে ফেললে, কী করছিস শুনি? এখানে এসে স্ত্রীর অধিকার দেখাতে এসেছিলি? তুই ভাবলি কী করে তোর মতো একটা সস্তা মেয়েকে আমি স্ত্রী হিসেবে মেনে নেব? ব্যথায় কাঁকিয়ে উঠে সীমা। নিজের গাল দুটো ছাড়ানোর জন্য অনেক কষ্টে কাঁপতে কাঁপতে বলে, ছেড়ে দিন, ব্যথা লাগছে। স্ত্রী এর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। গাল দুটো আরও চেপে ধরে হিংস্র করে বলে, তোকে কি আদর করার জন্য ধরেছি? আজ তোর জন্য আমি রূপাকে হারিয়ে ফেললাম। তোর কারণে আজ আমার সাজানো জীবনটা এলোমেলো হয়েছিল। তুই কি এই বিয়েতে না করতে পারিসনি? নিজের বিবাহিত স্বামীর মুখে অন্য নারীর নামটা শুনে বুকটা কেমন ফেটে যাচ্ছে সীমার। যতই সে স্বামীটাকে জমের মতো ভয় পাক না কেন, দিন শেষে সে তো তিন কবুল বলে স্বামী। একটা মেয়ে তার নিজের বাসর ঘরে স্বামীর মুখে অন্য নারীর নাম সহ্য করে কী করে? তীব্র অপমানে আর ব্যথায় সে অনেক কষ্ট বলল, ছাড়ুন প্লিজ, লাগছে। আর বিয়েতে আপনি যেমন না করতে পারেননি, ঠিক তেমনই পরিস্থিতির শিকার হয়ে আমিও না করতে পারিনি। আর আপনি কেমন পুরুষ যে বাসর ঘরে নিজের স্ত্রীর সামনে অন্য নারীর নাম নিয়ে চিৎকার করছেন? সীমার মুখের উপর জবাব দেওয়া চোখ যেন কপালে উঠে যাচ্ছে স্ত্রীকে। সামান্য একটা গ্রামের মেয়ে যে কিনা আজ তার মুখের উপর কথা বলছে। রাগে অন্ধ হয়ে সজোরে এক ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় সীমাকে। শক্ত মেঝেতে কুনুই লেগে তীব্র আর্তনাদ করে ওঠে মেয়েটা। বাঘের মতো গর্জে উঠছে স্ত্রী। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করিস? তোর উপর রূপাকে বলিস অন্য নারী? তোকে আমি আজ মেরেই ফেলব। বলে আর এক সেকেন্ডও সময় নেয় না। কোমর থেকে সপাট করে খুলে ফেলে প্যান্টের লেদার বেল্ট। সীমা কিছু বুঝে ওঠার আগে সেই শক্ত বেল্ট দিয়ে সজোরে আঘাত করতে থাকে সীমার নরম শরীরে। প্রথমে আঘাত চামড়া যেন চিড়ে যাচ্ছে সীমার। মেয়েটা যন্ত্রণা ফুলের রুটি পরে দু হাত নিজেকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু সে মুখ ফুটে চিৎকার করছে না, দাঁতে দাঁত চেপে ভেতরের কান্না আটকে রাখছে। কারণ সে ভালো করে জানে সামান্য একটু টু শব্দ হলে বাড়ির সবাই জেগে যাবে, আর মাঝরাতে বাসর ঘরে এই কেলেঙ্কারি চারিদিকে ছড়িয়ে পড়বে। চামড়া চিরে লেদারের বেল্টটা প্রতিটা আঘাত সীমার শরীর থেকে রক্ত বেরিয়ে ফেলছে। যন্ত্রণার শেষ সীমানায় পৌঁছে সীমা দুই হাতে নিজের মুখ শক্ত করে চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। কোনো চিৎকার যেন মুখ গলে বের হতে না পারে, সেই লড়াই করছে। তবুও শান্ত হচ্ছে না স্ত্রী। হিংস্রতায় সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। একের পর এক নির্মম আঘাত সে করে চলছে, যেন আজ এই মেয়েটাকে মেরেই ফেলবে। রক্তাক্ত শরীরে তীব্র এই পাশবিক অত্যাচার সহ্য করতে পারছে না সীমা। চোখের সামনে সব কিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে। এক পর্যায়ে পুরো শরীর নিস্তেজ হয়ে আসে আর জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটা।
ফ্লোরের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সীমার মৃতদেহ। সীমা কোনো সাড়া শব্দ না পেয়ে অবশেষে থেমে যায় স্ত্রীর হাতের বেলটা অবহেলায় ফ্লোরে ছুঁড়ে মারে। হাঁপাতে হাঁপাতে নিজের শার্টের বোতামগুলো একে একে খুলতে থেকে শরীর থেকে ঘামে ভেজা শার্টটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে তার, চোখগুলো এখনো মরিচের মতো লাল হয়েছে। ভেতরে হিংস্রতায় আগুন যেন পুরোপুরি নেভে নেই। এদিকে কনকনে ঠান্ডা মেঝেতে নিথর দেহ পড়ে রইল সীমা, রক্তাক্ত শরীর ফুলে লেপটেছে। অথচ এই পাষাণ স্টেক একটা বারের জন্য খোঁজ নিল না মেয়েটা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। এক ঘরে একদিকে পড়ে রইল নিষ্পাপ একটি প্রাণ, আর অন্যদিকে ঘুমিয়ে রইল এক নরপশু। বিছানায় শুয়ে থেকে নিজের তেতে ওঠা শরীরটা একটু ঠান্ডা করে নেয় স্টেক। তারপর ধড়বড় করে উঠে তোয়ালাটা কাঁধে ফেলে সোজা ওয়াশরুমে চলে যায়। দীর্ঘ 20 মিনিট একটা ঠান্ডা শাওয়ার নিয়ে যখন রুমে ফিরে এসে সীমা ঠিক আগের মতো জায়গায় নিথর হয়ে পড়েছে। দৃশ্যটা দেখে এবার স্টেকের বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে, মনে কু ডাকে, মরে গেল নাকি মেয়েটা। পা বাড়ায় অতি সাবধানে এগিয়ে আসে সীমার কাছে, নিচু হয়ে নাকের কাছে হাত রেখে নিঃশ্বাস থেকে না, বুকটা ওঠানামা করছে, শ্বাস চলছে দিয়ে স্টেকের ভেতরে ভয়টা নিমিষে উবে যায়, যেখানে আবার ভয়ে ভর করে চড়া রাগ। মনে মনে ভাবে শ্বাস যদি চলছে এভাবে মরার মতো শুয়ে থাকার মানে কি। রাগ সামলাতে না পেরে স্ত্রী খনন করে ওয়াশরুমে যায়। মগ ভর্তি কনকনে ঠান্ডা পানি এনে সজোরে ছুড়ে মানে সীমার মুখের উপর। পানি ঝাপটা লাগতে রক্তাক্ত সীমা পিট পিট করে ধীরে ধীরে চোখ খুলে। তীব্র যন্ত্রণায় চারপাশটা তার ঝাপসা লাগছে। সেই ঝাপসা চোখে সে সামনে দাঁড়িয়ে থাকা জল্লাদ স্ত্রীকে অবাক দেখে। ওকে চোখ খুলতে স্ত্রী কড়া সুরে বলে, এভাবে মরার মতো নাটক করে শুয়ে না থেকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। বলে স্ত্রী আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে নেয়। তারপর সীমার দিকে আর এক পলক না থেকে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। সীমা ফ্লোরে ভর দিয়ে অনেক কষ্টে কামড়ে ধরে নিজের শরীরটাকে টেনে তুলে। ফ্লোর থেকে সোজা হয়ে দাঁড়াতে পিঠে হাতের চামড়ায় চিড়ে যাওয়া দাগগুলো একদগিয়ে ওঠে। প্রচণ্ড ব্যথায় বুক ফেটে চিৎকার করে কাঁদতেছে, কিন্তু ওই নরপশুর সামনে সে নিজের দুর্বলতা দেখাবে না। সে দেওয়ালে ভর দিয়ে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমের লাগোয়া ব্যালকনিতে এসে ধপ করে বসে পড়ে। অন্ধকার আকাশের নিচে একা বসে অবশেষ দুই হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। কাঁদতে কাঁদতে ব্যালকনির সেই ঠান্ডা মেঝেতে কখন যে ঘুমিয়ে পড়েছে সীমা নিজেও জানে না। সকালে তার ঘুম ভাঙে দরজায় অনবরত কড়া নাড়ার আওয়াজে। ইশরাতের গলা পাওয়া যায়। ইশরাত সেই স্ত্রীকে ছোট বোন, আর সীমা একদম নিজের ক্লাসমেট। সীমা আবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, ইশরাত একই বেচের স্টুডেন্ট। দরজায় আওয়াজে ধরপড় করে অনেক কষ্টে উঠে দাঁড়ায় সীমা। সারা শরীরে তীব্র কামড়ানি আর ব্যথা, শরীরে ভাঁজে ভাঁজে জমাট বাঁধা রক্ত, কালচে ছাপ। এ দেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমের ভিতর এসে দেখে স্ত্রী চার হাত পা ছড়িয়ে বিছানায় একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এসির ঠান্ডা বাতাসে তার মাথার চুলগুলো আলতো করে উঠছে। মুখটা দেখতে একদম নিষ্পাপ, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। অথচ ওই লোক কাল রাতে তাকে পাষাণের মতো আঘাত করলো। ভাবতেই সীমার বুকটা তীব্র অভিমানে ভারী হয়ে ওঠে। নিজেকে কোনোরকম সামলে নিয়ে বদ্ধ দরজার ওপাশে ইশরাত ওপাশ থেকে আবার বলে, এই সীমা শুনছিস? দরজা খোল, মা তোকে নিচে ডাকছে। সীমা দরজা ওপাশ থেকে গড়াসা স্বাভাবিক করে চেষ্টা করে আস্তে করে বলল, ঈশা তুই নিচে যা, আর ফুপিকে বলো আমি ফ্রেশ হয়ে এসেছি। ঈশা তার দাঁড়িয়ে থাকে না, ওপাশে বলে, ঠিক আছে তাড়াতাড়ি আয় কিন্তু। ইশরাত চলতে সীমা আলমারি থেকে তাড়াতাড়ি একটা সাধারণ 3 পিস বের করে সোজা ওয়াশরুমে চলে যায়। কারণ সমাজের নীতি অনুযায়ী বিয়ের পরের দিন নতুন বউদের গোসল করতে হয়, না হলে চারপাশের মানুষজন বাঁকা চোখে তাকায়, নানা রকম খারাপ নজর আসে। যদিও তাদের বাসরাতের ওই পবিত্র ছোঁয়াটুকু লাগেনি, তবুও বাইরের সমস্ত আর সেটা দেখতে আসবে না। মানুষ তিলকে তাল বানাতে সবসময় এক পায়ে থাকে। সে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নেয়, 3 পিসটা পরে ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। স্ত্রী তখন বিছানায় অঘরে ঘুমাচ্ছে। সীমা ড্রেসিং টেবিলে আয়নার সামনে এসে দাঁড়ায়, হাত দিয়ে নিজের ভেতরে অস্থিরতাকে ঢাকতে গিয়ে ভেজা চুলগুলো একটু জোরে ঝাঁকি দেয়। আর ঠিক তখনই সেই ভেতরের ভেজা চুলে ফোঁটা ফোঁটা ঠান্ডা পানি ছিটকে গিয়ে সোজা ঘুমন্ত স্ত্রীকের মুখের উপর পড়ে। ঠান্ডা পানি সেই মৃদু অনুভূতি হতে স্ত্রীকে ঘুমন্ত
ভুরু দুটো হালকা কুঁচকে এলো। একই সাথে সীমার শরীর থেকে ভেসে আসা গোসলের কড়া ও সুমিষ্ট শ্যাম্পুর ঘ্রাণে মুহূর্তের মাঝে তার ঘুমটা ভেঙে গেল। চোখ দুটো সামলে সীমাকে ভেজা চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ইসেক ধরপড় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। কাল রাতে যে সেই রাগটা যেন আরো নতুন করে চালাতে। সে রাগে দাঁতে দাঁত চেপে কড়া বলে, নির্লজ্জ মেয়ে, আর তুই সকাল সকাল গোসল করছিস কেন? কাল রাতে আমি কি তোকে ছুঁয়েছি নাকি? গোসল করে মানুষকে দেখাতে চাইস যে আমি রাতে তোকে ছুঁয়েছি? ঘুমের ঘরে আচমকা ইসেকের এমন কর্কশ কণ্ঠস্বরে ধমকে চমকে শুনে ওঠে সীমা। সে ঝড়ের বেগে পিছন ফিরে তাকায়। বিছানায় বসে থাকা ইস্তেক রাগী ও হিংস্র মূর্তিটা চোখের সামনে দেখামাত্র ভয়ে পুরো শরীর কেঁপে ওঠে। হাতের ভেজা তলটা আঙ্গুলের মুঠো শক্ত করে খামচে ধরছে। কোনো মতে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলে, আসলে ফুপি বলেছিল সকাল সকাল গোসল সেরে নিতে, তাই করছি। ইস্তেক বিছানা থেকে নেমে সীমার পা এগিয়ে আসে। ওর মুখোমুখি দাঁড়িয়ে উপহাস বলে, মা এই জন্য বলেছে কারণ মা ভেবেছে আমি তোকে ছুবো, কিন্তু আমি কি তোকে ছুঁয়েছি? লজ্জায় আর অপমানে মাথাটা নিচু করে যায় সীমা। ওর চোখের জল লুকিয়ে ওভাবে না সূচক মাথা নেয়। সীমার নিরাপত্তা থেকে ইস্তেক আরও তেতে ওঠে। গলার স্বর কিছুটা নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তাহলে কেন গোসল করছিস? তার উপর ভেজা চুলের পানি আমার মুখে দিচ্ছিস? কাল সারা রাত ভরে তোকে খুব আদর করছি, আর এখন সকাল সকাল গোসল সেরে ভেজা চুলের পানি দিয়ে আমাকে জানান দিচ্ছিস? এমন নোংরা ও তীক্ষ্ণ কথায় লজ্জায় আর তীব্র কষ্টে লাল হয়ে ওঠে সীমার মুখ। নিজের বাসর ঘরে পরের সকালে স্বামীর মুখ থেকে এমন অপবাদ শুনে তা সে কল্পনা করেনি। স্ত্রীকে দেখে তাকে প্রতিবাদ করে বিন্দুমাত্র সাহস সে মনে খুঁজে পায় না। সীমাকে চুপ থাকতে দেখে ইসহাক আঙুলে চেয়ে পুনরায় কড়া করে হুমকি দেয়, নেক্সট টাইম যদি আবার কখন দেখছি তোকে সকাল সকাল এভাবে গোসল করতে, তাহলে সেদিন আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রাখিস। রাত 9টা, আনন্দমোহন কলেজ। ক্লাসরুমে চেনা চৌকাঠে পা রাখল রূপা আর বৃষ্টি। টেবিলে বই খাতা রেখে সবেমাত্র 4 বান্ধবী জমে বসলো। চারপাশে হই হুল্লোড়ের মাঝে বৃষ্টি কাল রাতে সেই রুদ্ধশ্বাসকান্ত আকাশের সাথে তুমুল যুদ্ধ, আর রূপার হাতে বাঁধানো ল্যাপটপ ভাঙার কাহিনী এক নাগাড়ে পুরো খুলে বলল। আকাশ আর বৃষ্টির এই অদ্ভুত লড়াই শুনে কেয়ার না দিয়ে হাসতে হাসতে একদম বেঞ্চে বসে পড়ল। বান্ধবীদের এমন অনাবিল হাসি দেখে বৃষ্টির গা জ্বলে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে মুখ ঝামটা দিয়ে বলল, অমন দাঁত কিলে হাসবি না তো, মুখ একদম ভেঙে দিব। নাদিয়া কোনো মতে নিজের হাসিটা চেপে ধরে ফুরফুরে ভরে একটা লম্বা শ্বাস টেনে একটু ধাতস্থ হয়ে তাকালো বৃষ্টির দিকে। তারপর বেশ অবাক হয়ে বলল, সিরিয়াসলি ভাই, তুই ক্লাসে স্যারের সাথে এমন আচরণ করিস, ভাবা যায়? তাও আবার আকাশ স্যার, যাকে কলেজের প্রতিটা স্টুডেন্ট জবের মতো ভয় পায়। সবার এই অবিরাম হইচই আর হাসাহাসি বুঝে রুবা একদম নিথর বসে চুপচাপ, বুকের ভেতর চাপা দহন আর মাথায় ঘুরছে এক দুশ্চিন্তা। কীভাবে সে বাঁধনকে ল্যাপটপ কিনে দিবে? এতগুলো টাকা এই মুহূর্তে কোথায় পাবে? ওকে, কিভাবে সে বাঁধনকে ল্যাপটপ কিনে দিবে? এতগুলো টাকা এই মুহূর্তে কোথায় পাবে? ওকে। ওভাবে গম্ভীর হয়ে শূন্য দৃষ্টিতে বসে থাকতে দেখে কে আলতো করে রূপার কাজ ছিল। আলতো ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করল, কী হয়েছে রূপা, তোর চোখে মুখে এত চিন্তা? রূপা বান্ধবীর সামনে নিজের ভিতরে ঝড়টা লুকাতে চাইল। মৃদু মাথা নেড়ে না সূচক ইশারা করলো শুধু, কিন্তু পাশে বসা বাচাল বৃষ্টি আর নিজের মুখটা চেপে রাখতে পারল না। কাল রাতে সব কথা এক ঝটকায় সবার সামনে ফাঁস করে দিয়ে পূরণ করলো। আরে বাঁধনের ল্যাপটপ ভেঙে ফেলার দায়ে ও নাকি এখন নিজের পকেট থেকে টাকা দিয়ে নতুন ল্যাপটপ কিনে দিতে চাইছে। কথা শুনে নাদিয়া পুরো আকাশ থেকে পড়লো। চোখে একরাশ অবিশ্বাস নিয়ে জেরা করার ভঙ্গিতে জানতে চাই, বলিস কি? এতগুলো টাকা তুই কোথায় পাবি? আমরা সবাই মিলে যদি নিজেদের হাত খরচ বাঁচিয়ে দিই, তাও বড়জোর 20,000 টাকা উঠবে। আর বাকি টাকা কই পাবি? এতগুলো টাকা কি আঙ্কেলের কাছে চাইতে পারবি? রূপা এবার বান্ধবীর দিকে তাকালো। চোখে মুখে তখন এক বুক জেদ আর জ্বলন্ত আত্মসম্মান তীব্র আভা। কোনো দ্বিধা না রেখে নিজের শেষ সিদ্ধান্ত দৃঢ় গলায় জানিয়ে দিল, ধুর, আমি তোদের বা অন্য কারো টাকা দিয়ে ভাইয়াকে ল্যাপটপ ফেরত দিতে চাইছি না। যা করার নিজের উপার্জনের টাকা দিয়ে করবো। তাছাড়া উনি কাল আমার মুখের উপর স্পষ্ট বলেছেন যে আমার নাকি কোনো যোগ্যতা নেই, তাই আমিও ওনাকে নতুন ল্যাপটপ কিনে বুক ফুলিয়ে দেখিয়ে দিব আমরা মেয়েরা চাইলে সব যোগ্যতা অর্জন করতে পারি।
কেয়া বেশ চিন্তিত মুখ বলল, তাহলে এখন কি করা যায়? এতগুলো টাকা কোথায় পাবে তুই? নাদিয়া হুট করে উত্তেজিত হয়ে বলল, পাইছি। তুই একটা কাজ কর। আশার আলো জেগে উঠলে রূপার চোখে, চট করে সোজা হয়ে বলল, কি কাজ? নাদিয়া একটু গুছিয়ে বলল, আমার মামার কেকের কোম্পানি, তার অধীনে অনেকগুলো আলাদা দোকান আছে। মাও কিছুদিন ধরে কেক ডেলিভারির জন্য লোক খুঁজছে। তুই চাইলে সেখানে কাজ করতে পারিস। রূপা কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে রইল। তারপর নাদিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, স্যালারি কত? নাদিয়া একটু আমতা আমতা করলো, বেশি নয়, মাত্র 20,000। কথাটা শুনে রূপা মনটা একদম দমে গেল। সে তো বাঁধনকে স্পষ্ট বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে ল্যাপটপ ফেরত দিবে। সেখানে স্যালারি পাওয়া তো মাস শেষে। এভাবে মাস শেষে 20,000 জমি জমি ল্যাপটপ শোধ করতে গেলে তো কয়েক মাস কেটে যাবে। সে চিন্তিত হলো, কিন্তু আমি যে বলেছি 1 সপ্তাহের মধ্যে ফেরত দিব, এখন কী হবে? নাদিয়া রূপার কাছে হাত রেখে আশ্বস্ত করে বলল, 1 সপ্তাহ, আচ্ছা আমি মামাকে বলে দেখব টাকা অগ্রিম দিতে পারে কিনা। রূপা আবেগে সামলাতে না পারে নাদিয়াকে শক্ত করে জড়িয়ে দিল। চোখে একরাশ কৃতজ্ঞতা নিয়ে ছলছল করে বলে, থ্যাংক ইউ দোস্ত, তুই যে এত বড় বিপদে উপকার করলি তা তোকে বোঝাতে পারবো না। নাদিয়া আলতো করে রূপার পিঠে বেশ চাপড় দিল। বান্ধবীরা আবেগে দেখে বেশ সহজে আপন সই বলে, আরে ধুর পাগলি, বান্ধবীর জন্য এতটুকু তো করাই যায়। আর আবার থ্যাংক ইউ কিসের? আমি আজকে মামার সাথে কথা বলে কাল তোকে সব ফাইনাল জানিয়ে দেব। নাদিয়ার কোল থেকে সরে রূপা আবার সোজা হয়ে বসলো। চোখে মুখে এক অন্যরকম জেদ আর মরিয়া ভাব। অন্য কিছু ভেবে ইতস্তত করে আবার বলল, আচ্ছা একটা কাজ কর। মানে বলেছিলাম কি, একসাথে যদি দুটো কাজ করা যায়, যেমন টাকাটা একটু তাড়াতাড়ি আসলো। বৃষ্টি এতক্ষণ সবার কথা মন দিয়ে শুনছিল। এবার রূপার দিকে তাকে চট করে একটা বুদ্ধি দিয়ে বলল, একটা দারুণ আইডিয়া আছে। শাকিন ভাইয়া দোকানে ফুল বিক্রি করার কাজটা কেমন হবে বলতো? কেক ডেলিভারির চাপ তো সবসময় থাকে না। তুই ফ্রি থাকবি তখন শাকিন ভাইয়ের দোকানে বসে ফুল বিক্রি করবি। ওখান থেকে মাসে 5-6 হাজার টাকা আসে। এই সংকটের সময় সেটাই বা কম কি? বৃষ্টির মুখে এই কথা শুনে রূপা খুশিতে চিৎকার করে উঠল। শাকিন ভাইয়ের কথা তো রূপার মাথা থেকে পুরোই কেটে গেছে। শাকিন হচ্ছে বান্ধবীদের পুরো ফ্রেন্ড সার্কেল বড় ভাই। বাজারের ওইদিকে শাকিন ভাইয়ের দুটো দোকান আছে। একটাতে কসমেটিক আর অন্যতে পুরো সুভাষচরণে ফুল। রূপা মাঝে মধ্যে দল বেঁধে দোকানে কসমেটিক বা ফুলের জিনিসপত্র কিনতে যায়। আর সেই কেনাকাটা ও আসা যাওয়ার সূত্র ধরে শাকিন ভাইয়ের সাথে বান্ধবীদের ভাই বোনের মতো একটা সুন্দর ও মিষ্টি সম্পর্ক গড়ে উঠছিল। সবাই শাকিন ভাইকে ভীষণ শ্রদ্ধা করে আর আপন ভেবে বড় ভাই ডাকে। 9-5-2026 মঙ্গলবার। দেখতে দেখতে কেটে গেছে 4টি দিন। এই 4 দিনে রূপার জীবনে যেন পুরোপুরি বদলে গেছে। সকাল থেকে শুরু হয় কলেজ দিয়ে, আর দিন শেষ হয় কেক ডেলিভারি আর ফুল বিক্রির ক্লান্তিতে। ফাঁকা পেলে সে শাকিন ভাইয়ের দোকানে বসে ফুল বিক্রি করে আর সময় মতো ছুটে যায় কেক ডেলিভারি করতে। শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে মনটা। কারণ যতই কাজ করে তার কাঙ্ক্ষিত লক্ষ্য এখন অনেক দূরে। নাদিয়ার মামা স্পষ্ট জানিয়ে দিচ্ছে, অগ্রিম কোনো টাকা দেওয়া যাবে না। আগে কাজ, তারপর পারিশ্রমিক। বাধ্য হয়ে রূপা এই শর্ত মেনে নিয়েছে। শাকিন ভাইয়ের কাছ থেকে অগ্রিম 50,000 টাকা জোগাড় করতে পেরেছে ঠিকই, কিন্তু এখনও আরও 1,10,000 টাকা প্রয়োজন। সেই টাকার কথা মনে পড়লে বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। বারবার হিসাব মিলায়, বারবার ভাবে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। তার উপর প্রতিদিন কলেজে মিথ্যে বলেছে, আকাশের ক্লাসটুকু করে, কখনো শরীর খারাপের অজুহাত, কখনো মায়ের অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে চলে আসে। প্রথম প্রথম ব্যাপারটা সহজে মনে হলো, এখন প্রতিদিন একটা অপরাধবোধ বুকের ভেতর কুড়ে কুড়ে খায় থাকে। কী উপায় কী? সময়ের সাথে যুদ্ধ করা মানুষের কাছে অনেক সময় সত্য বলার সুযোগ থাকে না। সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো, এই 4 দিনে বাঁধনের সাথে তার একবারের জন্য দেখা হয়নি। বাঁধন এখন নিয়মিত সুপার কার্যালয়ে আসা যাওয়া করে, খুব সকালে বেরিয়ে যায় আর রাত গভীর করে ফিরে আসে। রূপা সারাদিনে কাজ নিয়ে ব্যস্ত থাকে, একই বাড়িতে থেকে যেন তারা দুই ভিন্ন পৃথিবীর মানুষ হয়ে গেছে। রূপা জানে না এই কয়েকদিনে বাঁধন কেমন আছে, আর বাঁধন জানে না রূপার প্রতিদিনে নিজের স্বপ্ন আর প্রয়োজনের মাঝখানে দাঁড়িয়ে কতটা লড়াই করে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও ক্লাসে শেষ করে বৃষ্টির সাহায্যে ছুটি নিয়ে রূপা দ্রুত ছুটল কেক ডেলিভারির দোকানে। দোকানে পা রাখতে গতি থমকে গেল। সেখানে দাঁড়িয়ে আনসার শেখ, দোকানের মালিক, নাদিয়ার মামা, মুখে বিরক্তি।
তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, প্রতিদিন এভাবে খেয়াল খুশি মতো দেরি করে আসার মানে কি? দোকান কি বাপের বাড়ি? যখন মন চাইবে নবাবজাতির মতো পা বাড়িয়ে চলে গেলে। লজ্জায় মাথা নিচু করে ফেলে রূপা। এই 4 দিনে খুব ভালো করে বোঝা হয়ে গেছে আনসার শেখ বড্ড কঠিন ধাঁচের মানুষ। কাজের জায়গায় ফাঁকিবাজি একদম বরদাস্ত করেন না। নিজের কান্না চেপে শান্ত গলায় জবাব দিল, আই এম সরি স্যার, আসলে কলেজে একটা জরুরি ক্লাস করে বাস ধরতে আসতে তো, তাই মাঝে মাঝে দেরি হয়ে যায়। সন্দেহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন আনসার শেখ, তারপর চড়া গলায় প্রশ্ন করলেন, কলেজে পড়ো, সম্মানজনক ভবিষ্যৎ আছে, তাহলে এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে রোদে রোদে ঘুরে কেক ডেলিভারির মতো খাটুনি কাজ করছো কেন? দরকার কি? বুকটা ধক করে উঠল রূপার। গোপন সত্য ফাঁস হয়ে যাওয়ার কিছু উত্তরে চিৎকার করে দিতে ইচ্ছা করে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই অনুমতি দেয় না। মুহূর্তে চুপ করে আত্মসম্মান বাঁচিয়ে ধরা গলায় রূপা উচ্চারণ করে, স্যার প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাইছি না। মুখের চামড়াটা শক্ত হয়ে উঠল আনসার শেখের। তার কোনো প্রশ্ন করলো না, তাচ্ছিল্য সুরে সংক্ষেপে নির্দেশ করল, ঠিক আছে, পার্সোনাল কথা ঘরেই থাক, এখন দাঁড়িয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি পোশাক বদলে রেডি হয়ে যাও। একটা স্পেশাল কেকের অর্ডার পেয়েছে, পার্সেলটা এক্ষুনি বের হতে হবে। মাথা নেড়ে ভেতরে রুমের দিকে পা বাড়ল রূপা। 4 দিন কেটে গেল, হাতে সময় আছে আর মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে 1,10,000 টাকার পাহাড় টপকাতে হবে, তবুও থেমকে থাকবে না। কিছু যুদ্ধ এমনই হয়, যেখানে ক্লান্তি ভেঙে পড়ার অধিকার থাকলেও থমকে দাঁড়িয়ে যাওয়ার কোনো অধিকার থাকে না। অন্যদিকে বৃষ্টি আজও আগের মতো কলেজ ফাঁকি দিয়ে শাকিন ভাইয়ের দোকানের দিকে পা বাড়ল। উদ্দেশ্য একটাই, রূপার হয়ে ফুল বিক্রি করা। কারণ রূপা সবসময় দোকানে থাকতে পারে না। রূপার মূল কাজ কেক ডেলিভারি। দিনের বেশিরভাগ সময় রূপাকে রাস্তায় ছুটে বেড়াতে হয়, তাই ফুলের দোকানে রূপা থাকে শুধু অল্প কিছু সময়ের জন্য। আর সেই অল্প সময়ের ভিত্তিতে রূপার স্যালারি ধরা হয়েছিল মাত্র 3,000। কিন্তু সময়ের সাথে সাথে সেই অল্প সময়টা যেন নীরবে বদলে গেছে দায়িত্বে। কারণ রূপা না থাকলেও দোকানে কাজ থেমে থাকেনি। সেই হিসেবে শূন্য জায়গায় নিঃশব্দে ভরে দিয়েছে বৃষ্টি। প্রতিদিন সকাল থেকে দুপুর, আবার দুপুর থেকে বিকাল, বৃষ্টির জায়গায় রূপা দোকান সামলায়, ফুল সাজায়, ক্রেতাদের সাথে কথা বলে, আর একা একা হাতে গুছিয়ে রাখে পুরো কাজের ভার। বৃষ্টির এই নিঃশব্দে পরিশ্রম ধীরে ধীরে স্যালারিটা বেড়ে যায় 6,000-এ পৌঁছে যায়। যদি এসবের কোনো কিছুই রূপা জানে না, আর জানলে রূপা কোনোভাবে এটা মেনে নিতে পারে না, এটা বৃষ্টি খুব ভালোভাবে জানে। দোকানে পৌঁছে ধীরে ধীরে ভেতরে ঢুকে শাকিন ভাইয়ের দিকে তাকিয়ে শান্ত সবাই, আসসালামু আলাইকুম ভাইয়া, শাকিন ভাইয়া কেমন আছো? মুখে একটা চেনা শাকিনের হাসি ফুটিয়ে বলল, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ রে বোন, ভালো আছিস? তা তোর খবর কি? নরম ও বিনয়ী গলায় জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আজ আসতে একটু দেরি হয়ে গেল, আসলে কলেজে থেকে সব গুছিয়ে আসতে হলো তাই। স্বাভাবিক আর আপন ভঙ্গিতে শাকিন বলল, আরে না না, কোনো ব্যাপার না, তোমার যখন সুবিধা হয় তখনই আসবে, একদম চিন্তা করো না। বুকের ভেতরটা স্বস্তি একটা হালকা নিঃশ্বাস বেরোলো। তারপর চারপাশটা দেখে ধীরে ধীরে মুখের উপর মাস্কটা টেনে ভালো করে পরে নিল। কাপড়ের উপর মাস্কটা পরে নীরব পরিচয় সবচেয়ে বড় আড়ালো সুরক্ষা কবচ। পরে যে চেনা কেউ এসে ফুল বিক্রি হিসাবে চিনে ফেলবে, সেটা কিছুতেই চায় না। এই ছোট্ট মাস্কটা এলে কত বড় একটা নীরব লড়াই প্রতিদিনে একা হাতে হাসি মুখে বহন করে চলছে, কেউ জানে না। কাউন্টারের পাশে গিয়ে দাঁড়ালো বৃষ্টি, একদম নিঃশব্দে নতুন আসা তাজা ফুলগুলো গুছিয়ে সাজাতে সাজাতে শুরু করলো। একটার পর একটা গোলাপ, রজনীগন্ধা যেন বৃষ্টির মায়াবী আঙুলগুলো ছোঁয় আরও বেশি জীবন্ত হয়ে উঠছে। সুবাসিত ফুলগুলোর ভেতরে লুকিয়েছে রূপার না বলা তীব্র ক্লান্তি, বৃষ্টির বলা বিশাল দায়িত্ব, আর দুজনে এক অজানা ভালোবাসায় নীরব ডানা মেলে গল্প। হঠাৎ করে আকাশ কোত্থেকে এসে ফুলের দোকানের সামনে বাইক থামালো। বাইকের ইঞ্জিন গরম ধোঁয়া ছড়াচ্ছে। সে পকেট থেকে ফোন করে কাউকে কল দিয়ে কানে তুলল। হুট করে আকাশকে দোকানের সামনে দেখে বৃষ্টি যেন এক লহমায় চমকে গেল। সে দ্রুত ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে পড়ল, যেন তাকে চিনতে পারে না। বুকের ভেতর তখন ভয়ে তীব্র ঝড়। একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সর্বনাশ, এই হিটলার লোকটা এখানে এই সময় কি করছে? আমাকে দেখে ফেলেনি তো? রুদ্ধশ্বাস ভাবনার মাঝে
বাইকের উপর থেকে ভেসে এলো আকাশের গম্ভীর আর চেনা কণ্ঠে, এক্সকিউজ মি আপু, একটু শুনবেন? আকাশের ডাক যেন একবার বর্ষার ঢাকা খেল, বুকের ভেতরে ড্রামের মতো ধকধক করে উঠলো। কোনো মতে কাঁপন সামলে নিল বৃষ্টি। শক্ত করে ঢোক গিলে গলাটা যতটা সম্ভব বদলে ধীরে ধীরে পিছন না ফিরে তাকে জবাব দিল, জি বলুন স্যার, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? কী ফুল লাগবে? আকাশ দু হাত মুহূর্তের মধ্যে কুঁচকে এক গেল। কাস্টমারের সাথে কথা বলার এই কণ্ঠটা শোনামাত্র ভেতরের গোয়েন্দার মনটা অদ্ভুত খটকা লাগলো। এই কণ্ঠস্বরটা বদ্যুৎ চেনা চেনা লাগছে, খুব কাছের কোনো মানুষ, বহুদিনের অতি পরিচিত কোনো ছায়া। বাইকের উপর বসে দোকানের ভিতরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ল আকাশ, আপু আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি আর আপনি ওভাবে উল্টো দিকে দেওয়ালে ঘেঁষে মুখ লুকিয়ে দাঁড়িয়েছেন, কোনো সমস্যা? পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে চেপে ধরল বৃষ্টি। ধরা গলায় এক চরম ভয়ে যেন গলার কাছে আটকে গেছে, কথা বের হচ্ছে না। কোনো রকম কণ্ঠে কাঁপুনি আড়াল করল, না না স্যার, কোনো সমস্যা নেই, এমনি ফুলগুলো গুছাচ্ছিলাম তো তাই। আকাশের গলার আওয়াজটা এবার আরও কড়া শোনালো, যেন বাইকের উপর বসে আর একটু সামনের দিকে ঝুঁকে এসেছে। আকাশ বলল, তা আপনি ওইভাবে দাঁড়িয়েছেন কেন? সামনের দিকে ঘুরেন। কথা শুনে ভেতরে রাগটা যেন এক চড়াত করে মাথায় চড়ে গেল বৃষ্টির। মনে মনে একগাদা ঝাঁঝালো গালি উঠলে, ঘুরতে কেন হবে শুনি? মেয়ে মানুষ দেখার এতই যেহেতু শখ, এতই যেহেতু ইচ্ছে, তাহলে এই দোকানে কি সোজা গাঙ্গিনাপাড় গিয়ে দেখে আসুন না? ওখানে তো মেয়েদের অভাব নেই। কিন্তু এই জ্বলন্ত রাগটা বাইরে প্রকাশ করার কোনো উপায় নেই। এখন একটু রাগ দেখালে গলার স্বর বেরিয়ে আসবে, আর এই হিটলার স্যার এক সেকেন্ডে চিনে ফেলবে। কলেজের একটা মেয়েকে এভাবে রাস্তার ধারে দোকানে ফুল বিক্রি করতে দেখলে যে কী পরিমাণ কেলেঙ্কারি হয়ে যাবে, এই চিন্তায় বৃষ্টির পিঠের চামড়া ঠান্ডা হয়ে গেল। তার এই রুদ্ধশ্বাস ভাবনার মাঝে আকাশ আবারও অধৈর্য গলায় তাকে দিল, কাস্টমার থেকে মুখ ফিরিয়ে কথা বলা অভদ্রতা, এদিকে ঘুরুন। বৃষ্টি পড়ল মহাবিপদে, এখন উপায় নেই। এই লোক চোখ তো আর সাধারণ চোখ নয়, একদম হাইপারবোলা চশমাওয়ালা তীক্ষ্ণ। এই চোখে চোখ পড়লে নিশ্চিত চিনে ফেলবে। এখন কি করা যায় ভাবতে ভাবতে হুট করে মগজে একটা দুর্ধর্ষ বুদ্ধি খেলে গেল। চট করে গলাটা যতটা সম্ভব মোটা করে অদ্ভুত বানিয়ে বৃষ্টি বলল, আপনি একটু দাঁড়ান স্যার, আমি একটা জিনিস এক্ষুনি নিয়ে এসেছি। বলে বৃষ্টি একদৌড়ে দোকানের পিছনে অন্ধকার ঘরটায় ঢুকে দিল। বাইকের উপর বসে আকাশ বিরক্তিতে এক শেষ হয়ে দুই ভুরু কুঁচকে গেল। ভারী অদ্ভুত তো মেয়েটা, কাস্টমারের সামনে দাঁড়িয়ে করিয়ে রেখে এভাবে হুট করে ভেতরে চলে গেলো। চরম বিরক্তি মুখে বাইকের উপর বসে রইল। এদিকে ভেতরে ঢুকে বৃষ্টি তখন হন্যে হয়ে পথ খুঁজছে। হুট করে চোখের সামনে সাকিম ভাই বোনদের ফেলে যাওয়া এই সস্তা মেকআপের বাক্সের উপর। আর যায় কোথায়? সময় নষ্ট না করে বৃষ্টির চটপট আঙুলের উপর এক গাদা গাঢ় সাদা মেকআপ আর পাউডার পেস্ট নিয়ে চোখের কোণায়, চোখের চারপাশে একটু ভূতের স্টাইল লেপে দিল, যাতে সহজে চোখ দুটো চেনাই যায় না। তারপর গায়ের ওড়নাটা টেনে মাথার উপর একদম লম্বা করে ঘোমটার মতো করে পেঁচিয়ে নিল। সব শেষে আয়নায় নিজের এই কিংকর্ত কিমাকার চেহারার দিকে তাকিয়ে বৃষ্টি নিজে আর হাসি চেপে রাখতে পারল না। নিজের মুখে হাত চেপে ফিসফিসিয়ে হেসে উঠল, হি হি, মিস্টার আকাশ রমন, দেখি আমাকে চেনো কীভাবে, হা হা, একদম চুলকানি মাখা ভূতের মতো লাগছে। আসো এবার, যত পারো চোখ বড় বড় করে তাকাও। বৃষ্টি বাইরে এসে আকাশের বিরক্ত হয়ে বাইকের উপর বসে খুব সাবধানে দোকানের কাউন্টারের মাঝে গিয়ে দাঁড়ালো বৃষ্টি। আকাশ চোখ তুলে তাকালো। বৃষ্টির চোখ মুখে ওভাবে গাঢ় সাদা মেকআপের লেপালেপি দেখে মুহূর্তের মধ্যে আকাশের নাক মুখ কুঁচকে এলো। মনে যেন আস্ত একটা ময়দার বস্তা সামনে দাঁড়িয়েছে। আকাশ চিবুক বাঁকিয়ে তাচ্ছিল্য শুনল, এই জন্যই বলি বাজারে আজকাল ময়দা পাওয়া যায় না কেন, সব তো দেখি এই দোকানে এসে মজুত করে হেনা। কথা শোনা মাত্র বৃষ্টির ভুরু কুঁচকে এলো। ভেতর থেকে রাগ চচ্চর করে বাড়ল, গলা মোটা আর বিকৃত করে বৃষ্টি বলল, কিছু বলবেন স্যার? আকাশ না সূচক মাথা নাড়ল, তবে চোখ সরালো না। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ আর গভীর নজরে তাকিয়ে রইল বৃষ্টির দিকে, যেন এই কিংভূত কিমাকার সাজানোর আড়ালে আসল রূপটা পড়ার চেষ্টা করছে। এভাবে হুট করে আকাশে ঠোঁটের কোণে এক বাঁকা রহস্যময় হাসি ফুটল। বাইকের হাতলে এক
খান হাত রেখে আকাশ বেশ রশ্মি বসল। আপনি না অনেক সুন্দর, প্রেম করবেন আমার সাথে? কথা শুনে বৃষ্টি পুরো ভিমড়ি খাওয়া জোগাড়। এই হিটলার স্যার এত বড় ফ্ল্যাট! রাগে ক্ষোভে অপমানে বৃষ্টির ইচ্ছে করলো হাতের ফুলের তোড়াটা দিয়ে আকাশের মাথায় সজোরে একটা থানায় রিমান্ডে কাল বাধা হয়েছে মারুফ হোসেনকে। কাল তাকে অনেক বাধ্য করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আর পুলিশ অ্যাকশন নিয়ে ধরে রিমান্ডে ঢুকিয়ে দেওয়া সোজা হাত পা বেঁধে রেখেছে। মারুফের পিঠের চামড়া ফেটে তখন রক্তাক্ত অবস্থা। থানায় আসলো বাঁধন। উদ্দেশ্য মারুফ হোসেনের সাথে দেখা করা। দেখতে চাই কেমন পুরুষ যে স্ত্রীকে ধরে রাখতে পারে না। বাঁধন থানার ভিতরে ঢুকতে পুলিশ সব অ্যাটেনশন হয়ে স্যালুট জানালো। ঠিক সেই মুহূর্তে রিমান্ডের রুমের ভারী লোহার দরজা খুলে অখিল বেরোল। হুট করে বাঁধনকে থানায় দেখে বুক চিতিয়ে চট করে স্যালুট দিয়ে অখিল বলল, তুই এখানে আসবি, আমাকে ফোন দিবি তো? বাঁধন এসবের উত্তর না দিয়ে হাত তুলে স্যালুটে রিসিভ করলো। এরপর একদম গম্ভীর ও মেয়েধীন গলায় প্রশ্ন করলো, মারুফ হোসেন কোন ছেলে? আখিল তাৎক্ষণিক নিজের বন্ধুর ভুলের একদম প্রফেশনাল টোনে সোজা হয়ে দাঁড়িয়ে জবাব দিল, 3 নম্বর হাইড্রোগেশন সেলে ক্লোজ জেরা চলছে। আলতাফ স্যারের কড়া অর্ডার, 24 ঘন্টার ভিতরে ফরওয়ার্ড করতে হবে। ফরেন কারেন্সি আর স্মাগলিং সোর্সগুলো থার্ড ডিগ্রি দেওয়া হয়েছে। বাঁধন ঠান্ডা চোখে হাড়হিম করা দৃষ্টিতে তাকিয়ে সংক্ষেপে জানতে ছিল কি উগলালো। অখিল একটা দীর্ঘশ্বাস ফেলল। থার্ড ডিগ্রি দেওয়ার পর কেবল মুখ খোলা শুরু করেছে। শুধু এটুকু স্বীকার করেছে যে নিজের জীবনে আনতে চায়নি। ওকে এই নোংরা পথে নামতে বাধ্য করছে ওর প্রাক্তন স্ত্রী। কথাটা শোনা মাত্র বাঁধনের খটকা লাগলো মারুফ হোসেনের প্রাক্তন স্ত্রী। তার প্রাক্তন স্ত্রী তো মিসেস রজনী রহমান। সে এখন তার নিজের বাবার স্ত্রী। জটলাটা যেন মাথার ভিতরে চরচর করে পাকিয়ে উঠল। বাঁধনের ক্ষুরাধার বুদ্ধি যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সে অখিলের দিকে তাকিয়ে একটু গম্ভীর ও নিচু স্বরে বলল, আমাকে ভেতরে নিয়ে চলো, আমি নিজে কাজটি দিয়ে ইন্টারোগেট করব। অখিল চটপটে জবাব দিল, আয়। ভারী লোহার গেটটা ক্যাচ শব্দে খুলে গেল। দুজন চলে গেল রিমাইন্ড সেলে গুমোট অন্ধকারে। মারুফ হোসেন ঘাটটা কাত করে ঝিমাচ্ছে। চওড়া চামড়া ফেটে যাওয়া শরীরে পুলিশের করা থার্ড ডিগ্রি ক্ষতগুলো টাটকা লাল হয়ে গেছে। অখিল মারুফ হোসেনের চিবুকটা শক্ত মুঠোয় চেপে ধরে ঝাড়া মেরে কড়া গলায় ধমক দিল, এই সোজা হয়ে বস, চোখ খোল, স্যার এসেছেন। মারুফ হোসেন ব্যথায় কাঁকিয়ে উঠে ধীরে ধীরে ঝাপসা চোখে তাকালো। সামনে দাঁড়ানো ছিপছিপি সুদর্শন আর ইস্পাত কঠিন মেজাজের পুরুষ বাঁধনকে দেখে তার চোখ দুটো কেমন কুঁচকে গেল। বাঁধনে এক মুহূর্তে থমকে দাঁড়ালো মারুফ হোসেনের মুখের দিকে। তীক্ষ্ণ নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো অবয়বটায়। এটাই ওই রজনী রহমানের প্রাক্তন স্বামী, অর্থাৎ রূপার জন্মদাতা বাবা। কিন্তু এই নোংরা লোকটার মলিন চেহারার সাথে রূপার ওই নিষ্পাপ মুখের একটু মিল পাচ্ছে না বাঁধন। পৃথিবীর সব বাবা সন্তানের চেহারার মাঝে রক্তের টানে অন্তত 1% হলে একটা অদৃশ্য মিল থাকে, কিন্তু এই লোকটার সাথে 0% মিল খুঁজে পাচ্ছে বাঁধন। ভেতরের খটকাটা আরও গাঢ় হলো। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে কাঠের চেয়ারটা টেনে মারুফ হোসেন ঠিক মুখোমুখি বসলো। তারপর তার চোখের মণিতে সরাসরি হাড়হিম করা দৃষ্টি রেখে একদম ঠান্ডা ও ধারালো গলায় কেটে বলল, আপনার প্রাক্তন স্ত্রীর নাম কি? মারুফ হোসেনের মুখে কুলু বেটে বসে আছে। মিনিট খানেক কেটে গেল, কিন্তু লোকটা টু শব্দ করলো না। বাঁধনের চোখের মনিতে স্থির। মারুফের দিকে তার ধৈর্য ফুরিয়ে এসলো। বাঁধন হাতের ঘড়িটার দিকে একবার তাকে শান্ত কিন্তু তীক্ষ্ণ করে বলল, মারুফ, ডট ডোন্ট ওয়েস্ট মাই টাইম। খুব সহজ প্রশ্ন করছে, আপনার প্রাক্তন স্ত্রীর নাম কি? মারুফ হেসেন কাঁপা কাঁপা বলে বিড়বিড় করল, রজনী। বাঁধনের চোয়াল শক্ত হয়ে গেল। যা সন্দেহ করছিল সেটাই, এই লোকটাই রজনী রহমানের প্রথম স্বামী। বাঁধন অখিলের দিকে চাহিয়ে দিল। অখিল ততক্ষণে ফাইলটা গুছিয়ে নিয়েছে। বাঁধন আবার মারুফের দিকে ঝুঁকে এসে ঠান্ডা গলায় বলল, আপনার সন্তানের নাম কি? মারুফ হোসেন মাথা নাড়ল, যেন কিছুই জানে না। আমার কোনো সন্তান নেই স্যার। বাঁধনের ঠোঁটে একটা তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। সে চেয়ারের হাতলে আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, ডোন্ট লাই টু মি মারুফ। রেকর্ড চেক করার আগে আমি আপনার প্রোফাইল তৈরি করে নিয়েছি। মিথ্যে বলে নিজের বিপদ বাড়াবে না। মারুফ হোসেন এবার ঘাড় শক্ত করে রাখলো। আমি মিথ্যে বলি না স্যার, যা বলি সত্য বলি। বাঁধন যেন খুব একটা মজার কথা শুনলো এমন ভঙ্গি করলো। তারপর ধীর স্থির বলল, আসামি মিথ্যে বলে না এই কথা পাগলও বিশ্বাস করবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি কি বলেছেন
তার চেয়ে বড় কথা, আপনি কি লুকোচ্ছেন? মারুফ হোসেন বাঁধনের চোখে চোখ রেখে একটু সাহস সঞ্চয় করে চোখ চেষ্টা করলো, কিন্তু বাঁধনের ওই ইস্পাত কঠিন দৃষ্টির সামনে সে বেশিক্ষণ টিকতে পারল না। সে আমতামতা বলল, আমি সব বলি না স্যার, কাজেরটা বলি। অকারণে মিথ্যে বলার আমার অভ্যাস নেই। বাঁধন এবার সোজা হয়ে বসলো। মারুফ সাহেবের শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি যেন একটা ক্লু। সে একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তার মানে আপনি স্বীকার করছেন আপনার কোনো সন্তান নেই? মারুফ হোসেন একটু ইতস্তত করে মাথা নাড়ল। হ্যাঁ। তলোয়ারের মতো প্রশ্ন ছুড়ে দিল বাঁধন। তাহলে রূপাকে? রূপা নামটা কানে যেতে মারুফ হোসেনের যেন বিদ্যুৎস্পৃষ্টের মতো অবস্থা। এতক্ষণ সে মানুষটি ঝিমোচ্ছিল। নামটা শোনা মাত্র সাথে সাথে সমস্ত জড়তা এক মুহূর্তে উবে গেল। তিনি আতঙ্কের দৃষ্টিতে বাঁধনের দিকে তাকালো। ভাঙা গলায় বলল, রূপা? বাঁধন ঝুঁকে পড়ল। শিকারী যেমন ওঁত পেতে থাকে, বাঁধনের প্রতিটি অঙ্গভঙ্গি এখন শানিত হিংস্রতা। সে ধারালো গলায় বলল, ইয়েস, রূপা। মারুফ হোসেন দ্রুত মাথা নিচু করে ফেলল। তার হাতের আঙুলগুলো কাঁপছে। তিনি দম নিতে নিতে বলল, আমার কোনো সন্তান নেই স্যার। বাঁধনের চেয়ারটা একটু পিছিয়ে নিল। তার চোখে আগুনের হালকা। সে হাসি হাসলো। তাহলে রূপা মেয়েটিকে? মারুফ হোসেন এবার পুরো গুটিয়ে গেল। ভয়ে শুকিয়ে যাও কণ্ঠ বলে, জানি না স্যার। বাঁধনের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। গুমোট ভাব যেন আরও বেড়ে গেল। গর্জন করে বলল, ডোন্ট লাই টু মি। সব জানেন আপনি। মারুফ কাঁপতে কাঁপতে মাথা নিচু করে বলল, সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। স্ত্রী আর সীমার জীবনটা ৮-১০টা সাধারণ স্বামী স্ত্রীর মতো কাটছে না। সে সুযোগ পেলে সীমার উপর নিজের সব রাগ উগরে দেয়, কথায় কথায় গায়ে হাত তুলে। এক কথায় রূপাকে হারিয়ে সে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। ভালো মন্দ তফাৎ আর ক্ষমতাটুকু হারিয়েছে। সীমা মেয়েটা জন্মগতভাবে অধিক শান্ত আর নরম স্বভাবের, তাই সংসারের সব ঝড়ঝাপটা মুখ বুজে না মানিয়ে নেয়। তবে আজ সীমার জীবনে একটা খুশির দিন। মনমোহন সিং আনন্দমোহন কলেজে আজ তাকে ভর্তি করা হয়েছে। এসএসসিতে তার পয়েন্ট বেশ ভালো থাকায় সহজে চান্স পেয়ে গেছে। এখন থেকে ইশরাত আর সীমা একসাথে কলেজে আসা যাওয়া করবে। কলেজ ছুটির পর সীমা আর ইশরাত মনে আনন্দে গল্প করতে করতে বাড়ি ফিরছিল, কিন্তু হুট করে তাদের সে আনন্দে বাধা পড়ল। রাস্তার এক কোণে কয়েকটা বখাটে ছেলে বাইক থামিয়ে দাঁড়িয়েছিল। সীমা আর ইশরাতকে ওদিকে হেঁটে যেতে দেখে তারা নোংরা মন্তব্য ছুড়ে দিল। একজন বখাটে সীমার দিকে তাকিয়ে কুৎসিত সিঁড়িয়ে বলল, কী রে, নতুন নাকি? আগে তো কখনো দেখিনি এলাকায়। তার কথা শুনে পাশে থাকা আরেকজন বখাটে হেসে উঠল, আরে আমার তো এই জিনিসটারে সেই লাগছে, কেউ একটু প্রেম করে দে না ভাই মেয়েটার সাথে। টিটকারি মারতে মারতে একজন ছেলে তো সরাসরি এসে ইশরাত আর সীমার পথে আটকে দাঁড়ালো। ইশরাত ভয় পেয়ে নিজেকে একটু সামনে নিয়ে কড়া গলায় বলল, কী হয়েছে, আমাদের পথ আটকেছেন কেন? ছেলেটা ঠোঁটে কোনো একটা শয়তানি হাসি ফুটিয়ে উগ্র ভঙ্গিতে বলল, একটু লুৎফুতু করতে পথ আটকেছি, বুঝেছ ফুলটুসি? সীমা এমনি ভীষণ ভীতু আর শান্ত প্রকৃতির মেয়ে হতে পারে, কিন্তু এই নোংরা কথা সে আর সহ্য করতে পারল না। বখাটে ছেলেটার মুখের কথা শেষ হওয়ার আগে সীমা নিজের ডান হাতটা বাতাসে তুলে সজোরে ছেলেটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় শব্দে চারপাশটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সীমার আগে কাঁপতে কাঁপতে গড়ছিল, লজ্জা করে না আপনাদের? রাস্তায় দেখলে মা বোনদের সম্মান না দিয়ে নোংরামি করতে করতে? বাবা মা কি কোনোদিন কোনো ভালো শিক্ষা দেয়নি? থাপ্পড়ের সেই চটটা বখাটে ছেলেগুলোর চোখ থেকে কপালে উঠে গেল। থাপ্পড় খাওয়া ছেলেটা নিজে লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে হিংস্র চোখে সীমার দিকে তাকিয়ে গর্জন করে বলল, কি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? সীমা রাগে অপমানে কাঁপতে কাঁপতে নিজের দিয়ে ধরে রাখল। সেই শটান হয়ে দাঁড়িয়ে কড়া গলা বেশ করছে, আরেকবার মুখে এমন নোংরা কথা আনলে আরও দেব। ঠিক তখনই বাইক থেকে নেমে এলো দলের অন্য বখাটে ছেলে। সে ধীর পায়ে সীমার সামনে এসে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত খুব নোংরাভাবে তাকে পর্যবেক্ষণ করলো। তারপর কিছু বুঝে ওঠে আচমকা এক ঝটকায় সীমার গলা থেকে ওড়নাটা টান দিয়ে নিজের হাতে নিল। ওড়না কেড়ে নিতে সীমা তীব্র লজ্জায় আর অপমানে দু হাত দিয়ে নিজের বুক ঢাকতে ঢাকতে রাস্তার মাটিতে বসে আছে। ইশরাত এই ভয়ানক কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়ল। বখাটেদের হাত জোর করে অনুরোধ করে বলল, কী করছেন আপনারা, প্লিজ দিয়ে দিন ওর ওড়নাটা ফিরিয়ে দিন। কিন্তু ইশরাতের কান্নায় কারো মন গলল না। ওড়নাটা হাতে নিয়ে বখাটে ছেলেগুলো উচ্চস্বরে পৈশাসিক হাসিতে মেতে উঠল। আশপাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, কিন্তু কেউ এক পাও এগিয়ে আসার সাহস পাচ্ছিল না।
কারণ বখাটেগুলো কোমরে অস্ত্র গোছা ছিল, কেউ একটু নড়াচড়া করলে তারা মেরে ফেলে হুমকি দেয়। তাছাড়া ছেলেগুলো এই এলাকার নেই, অন্য কোনো গ্যাংয়ে। সীমা নিজের সবটুকু শক্তি হারিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। লজ্জায় আর অপমানে মাটিতে বসে কেঁদে কেঁদে বখাটেদের উদ্দেশ্যে মিনতি করে বলল, আল্লাহর দোহাই লাগে, আমার অন্যটা ফিরিয়ে দেন। আমি আপনাদের বোনের মতো, নিজের বোনকে এভাবে রাস্তার মাঝখানে অসম্মান করবেন না প্লিজ। বখাটে ছেলেগুলো পাগলের মতো পৈশাচিক হাসিতে মেতে উঠল, কিন্তু তাদের সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক তখনই রাস্তার মোড়ে ঘুরে তীব্র গতিতে পরপর 3টি বাইক এসে বিকট শব্দে ব্রেক কষে থামল। বাইক আরোহীদের দেখা মাত্র ইশরাতের ফ্যাকাশে মুখটা এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। কারণ প্রথম বাইকটা থেকে নেমে আসছে সে আর কেউ নয়, ইশতিয়াক। ইশতিয়াকের চোখ দুটো রাগে একদম রক্তবর্ণ ধারণ করছে, কপালে বেয়ে তপ্ত ঘাম ঝরছে। বাইক থেকে নেমে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গা থেকে জ্যাকেটটা খুলে সীমার দিকে ছুঁড়ে মারল। সীমা লজ্জায় কুঁকড়ে থাকা অবস্থায় দ্রুত জ্যাকেটটা টেনে নিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নিল। ইশরাতকে দল বদলে দেখে বখাটে ছেলেগুলো তাৎক্ষণিক তাদের হাসি থামিয়ে দিল। তারা নিজেদের ভাবমূর্তি ধরে রাখার জন্য মুখে একটা স্বাভাবিক ভাব ফুটে পড়ল, যেন তারা ইশরাতকে একটু ভয় পাচ্ছে না। ইশতিয়াক ধীর কিন্তু ভারী পায়ে এগিয়ে এসে ঠিক ছেলেটার সামনে দাঁড়ালো, যার হাতে সীমার ওড়না ছিল। চোখ সরু করে ইশতিয়াক একবার ছেলেটাকে দেখলো। একে খুব ভালো করে চেনে। ছেলেটার নাম সাবিল, পাশের অন্য এলাকার ত্রাস। ইশতিয়াকের মতোই সাবিলও ওই এলাকার একটা গ্যাং চালায়। স্বাভাবিকভাবে সাবিলের সাথে ইশতিয়াকের শত্রুতা বহু পুরনো আর বেশ কড়া। ইশতিয়াক কোনো ভূমিকা না মধ্যে গেল না, কোনো কথা না বলে আচমকা এক সজোরে টান দিয়ে সাবিলের হাত থেকে সীমার ওড়নাটা কেড়ে নিল। আর 1 সেকেন্ড সময় পার না হতেই রাগে নিজের ঠোঁট কামড়ে ধরে সেই ওড়নাটা দিয়ে সাবিলের গলায় পেঁচিয়ে ধরে একটা মরণফাঁস লাগলো। ওড়নার টানে সাবিলের চোখ দুটো এক্ষুনি বেরিয়ে আসার উপক্রম। ইশতিয়াক সাবিলের মুখের উপর ঝুঁকে এসে হিংস্র বাঘের মতো গর্জন করে উঠল, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে রাস্তায় আটকাস, তারপর আমার স্ত্রীর দিকে নজর দিস, তোকে আজকে আমি জ্যান্ত কবর দেবো। মুহূর্তে সাবিলের সাথে ছেলেগুলো ইশতিয়াককে মারার জন্য তেড়ে এসলো, আর সাথে সাথে ইশতিয়াকের সাথে থাকা রবিন আর বাকি দুজন মিলে বখাটেদের উপর ঝাঁপিয়ে পড়লো। মুহূর্তের মধ্যে রাস্তার মাঝখানে তুমুল মারামারি লেগে গেল। ওদিকে ইশতিয়াক অন্যায় ফাঁস শক্ত করে সাবিলকে রাস্তার উপর আছাড় মেরে ফেলে দিল। সাবিল দম আটকে মুখ নীল হয়ে আসছে, কিন্তু ইশতিয়াকের কোনো হুঁশ নেই। সে সাবিলের বুকের উপর নিজের ভারী বুট জুতো সহ পা তুলে দিয়ে ওড়নাটা আরও জোরে টানল। দাঁত চিবিয়ে হিংস্র গলায় বলল, তোর শত্রুতা আমার সাথে, যা করা আমার সাথে করবি। আমার বোন আর স্ত্রীর দিকে কোন সাহসে চোখ দিতে গেলি? আজ তোকে আমি এই ওড়না দিয়ে শ্বাস আটকে মেরে কুচি কুচি করে রাস্তায় ফেলে দিব। মুহূর্তের মধ্যে চারপাশের মানুষজন এসে বিশাল ভিড় জমিয়ে ফেলল। রাস্তায় ধুলোর বসে সীমা তখনও কাঁপছে, কিন্তু তার চোখ দুটো ইশতিয়াকের উপর স্থির হয়ে গেছে। সে চরম অবাক হয়ে তাকিয়েছে। সে লোকটার 4 দেওয়ালের মাঝে স্ত্রীকে হিসাবে কোনোদিন স্বীকার করে না, সুযোগ পেলে অত্যাচার করে। সেই লোকটা আজ এই চরম বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের স্ত্রী বলে দাবি করছে। একটা অদ্ভুত অবর্ণনীয় অনুভূতি সীমার পুরো মনকে গ্রাস করে নিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ভিড়ের মাঝখান থেকে কেউ একজন পুলিশকে কল দিল। খবর পেয়ে অখিল দ্রুত পুলিশের ভ্যান নিয়ে সেখানে ছুটে এলো। উপস্থিত মানুষের ধমক দিয়ে পুলিশ সব খুলে বলল, কীভাবে সাবিলরা মেয়ে দুটোকে পথ আটকে সীমার ওড়না কেড়ে নিছে, কীভাবে স্ত্রী নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে ওদের উপর চড়া হয়েছিল। সব শুনে পুলিশ কনস্টেবল অনেক কষ্টে স্ত্রীকে থেকে আত্মহরা সাবিলকে ছাড়ালো। এখন সাবিলের পুরো গ্যাংকে ধরে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলল। ভ্যানে ওঠার আগে সাবিল নিজের গলা চেপে ধরে কাঁচতে কাঁচতে স্ত্রীকে দেখে একটা রক্ত জল করা হিংস্র চাহনি দিল। চোখের ভাষায় স্পষ্ট লেখা ছিল, এর প্রতিশোধ আমি নিব। ওরা চলে যেতে স্ত্রী দ্রুত পা চালিয়ে সীমা আর ইশরাতের সামনে চলে এলো। দুজনকে উপন্যাস ভালো করে দেখে চরম রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বাসায় কি বোরখা নেই তোদের? বোরখা পরে বাইরে আসতে পারিস না? ইশতিয়াকের এই রুদ্রমূর্তি দেখে দুজনে একসাথে অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। ইশতিয়াক সীমার ওড়নাটা সীমার দিকে ছুঁড়ে দিল, তারপর ওদের দিকে রাগে আঙ্গুল উঁচিয়ে একদম চূড়ান্ত গলায় হুমকি দিল, নেক্সট টাইম যদি কখনো তোদের বোরকা ছাড়া বাইরে দেখেছি, তাহলে সেদিনই হবে তোদের শেষ দিন। রূপা আর বৃষ্টি কলেজ ছুটির পর যার যার জায়গায় চলে এসলো। তাদের কথা ছিল সে কলেজে ছুটির পর
বৃষ্টি রূপার বাড়ির রাস্তার দোকানে মোড়ে, আর রূপা শাকিনের দোকানে কাজ সেরে এসে তার সাথে যোগ দিবে। দুজনে একসাথে বাড়ি ফিরবে, কারণ একা একা আলাদা সময় বাড়ি ফিরলে বাড়ির লোক সন্দেহ করতে পারে। পরিকল্পনা মতো দুজনে একসাথে বাড়ি এসলো। আজ বৃষ্টির মেজাজটা ভীষণ খিটখিটে হয়েছে। আকাশের উপর সে মনে মনে বিরক্ত। আকাশ যে এত বড় একটা ফ্ল্যাট, সে সেটা আগে বুঝতে পারেনি। সে রুমে ঢুকে রাগ কমানোর জন্য সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে রূপার মাথায় তখন চলছে অন্য চিন্তা। 4টা দিন পার হয়ে গেল, কাল 5 দিন পূর্ণ হবে, অথচ এখনও টাকার কোনো সুরাহা হলো না। রূপা ব্যাগটা টেবিলের উপর রেখে ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে আসলো। সে চুপচাপ রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বৃষ্টি ফ্রেশ হয়ে রুমে ফিরে রূপাকে না দেখে ব্যালকনিতে এসলো। এসে রূপাকে এভাবে উদাস মনে চুপচাপ দাঁড়িয়ে থেকে থেকে বেশ চিন্তিত গলায় বলল, কী হয়েছে তোর? মন খারাপ? রূপা আলতো করে না সূচক মাথায় লুকানোর চেষ্টা করল, না রে, এমনি। বৃষ্টি রূপার কাঁধে হাত দিয়ে একটু জোরে বলল, বল আমায় কী হয়েছে? আমরাও সাথেও কি এখন শেয়ার করবি না? রূপা একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যান্ডির নরম মাথায় হাত বুলাতে বুলাতে মনমনে গেল, 4 দিন চলে গেল রে, আমি এখনো টাকাটা জোগাড় করতে পারছি না। মাথায় কিছু খেলছে না, বুঝতে পারছে না ঠিক কী করব। বৃষ্টি এবার রূপার মনের আসল অবস্থা তো বুঝতে পারল। সে রূপার কাঁধে আলতো করে চেপে ধরে একটা সান্ত্বনা হাসি হেসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার, চিন্তা করিস না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন এসব ভাবা বন্ধ কর, ফ্রেশ হয়ে আয়। রূপার কথা না বাড়িয়ে ক্যান্ডিকে বৃষ্টির কোলে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। রূপা ভেতরে ঢুকে বৃষ্টি তাড়াহুড়ো করে রুমে এসে নিজের ফোনটা তুলে নিল, আবার ব্যালকনিতে চলে আসলো। আর দেরি করে তার বাবা হায়দার শেখের নাম্বার দিল। কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। বৃষ্টির সাথে সাথে মিষ্টি গলে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? হায়দার শেখ ওপাশ থেকে স্নেহ জানানো কণ্ঠে বলল, ওয়ালাইকুম সালাম মামুনি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর কলেজ ছুটি কখন হয়েছে? বৃষ্টি বলল, এই তো বাবা, কিছুক্ষণ আগেই বাসায় আসলাম। হায়দার শেখ বলল, তা মামুনি, খেয়েছো তুমি? বৃষ্টি পাল্টা প্রশ্ন করে বলল, না এখনো খাইনি, তুমি খেয়েছো? হায়দার শেখ হেসে বলল, হ্যাঁ মামুনি, আমিও খেয়েছি, এখন যাও চটপট খেয়ে নাও। বাবার এমন নরম সুর শুনে বৃষ্টি একটু আমতা আমতা করে বলল, নিজেকে কিছুটা সামলে নিয়ে জড়ানো গলা বলল, বাবা, ইয়ে মানে একটা কথা বলার ছিল। হায়দার শেখ খবরের কাগজ পাশে রেখে মেয়ের কথার গুরুত্ব বুঝে বেশ মনোযোগ দিয়ে বলল, হ্যাঁ মনে, বলো কি? বৃষ্টির নখ কামড়াতে কামড়াতে ফোনটা কানের কাছে আরো শক্ত করে চেপে দিল। একটু ইতস্তত বলল, আসলে বাবা, আমার নাম্বারে 1,10,000 টাকা দিতে পারবে? মেয়ের মুখে এতগুলো টাকা শুনে হায়দার শেখ বেশ অবাক হলেন। তিনি কিছুটা চমকে উঠলেন, কি বলো মামুনি, এগুলো টাকা দিয়ে তুমি এ সময় কী করবে? বৃষ্টি এবার মিথ্যে অজুহাত দিয়ে নিজের গলা ফুলিয়ে অভিমানী বলবে, ড্রেস কিনবো, তোমার কাছে টাকা চেয়েছি, তুমি দেবে কি না সেটা শুধু বলো। মেয়ের গলার সুরে রাগ আর অভিমান টের পায় হায়দার শেখ উপাস থেকে নরম হলো, কুল ডাউন, আমি তো দেবো সেটা বলিনি, কিন্তু এই মুহূর্তে হুট করে এতগুলো টাকা দিয়ে কি ড্রেস কিনবি সেটাই তো ভাবছি। বৃষ্টি এবার একদম চূড়ান্ত অভিমানে নাটক শুরু করে দিয়ে গলার স্বর আরও চড়িয়ে বলল, আবার জিজ্ঞাসা করছো কি করব? বললাম তো ড্রেস কিনবো, তুমি কি টাকাটা দেবে না কি দেবে না বলো। মেয়ের এই জেদের কাছে হায়দার শেখ সবসময় অসহায়। তিনি আর কথা না বাড়িয়ে হেসে বললেন, আচ্ছা মামুনি, ঠিক আছে, রাগ করতে হবে না, আমি এখনই তোমার নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছি। রাতের বেলা শান্তা এসেছে রূপা আর বৃষ্টির সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। বৃষ্টি আর রূপা তখন পড়ার টেবিলে বই খুলে বসছে। ঠিক তখনই শান্তাকে রুমে ঢুকতে থেকে ওরা ওখানে মুলতে পড়লো। তিনজনে হাসাহাসি গল্পে পুরো রুম একদম জমে উঠলো। আর ঠিক তখনই বাড়ির সামনে তীব্র গতিতে এসে থামলো বাঁধনের বাইক। আজ সে ভীষণ ক্লান্ত, আর তার চেয়ে বেশি মেজাজ খিটখিটে। বাইকটা এক সাইডে স্ট্যান্ড করে সে দ্রুত পায়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। ড্রয়িং রুমের সোফায় বসে তখন আরাম করে খবরের কাগজ ওল্টাচ্ছিল হাজির রহমান। বাঁধনকে এই অসময়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তিনি বেশ অবাক হয়ে বললেন, কিরে দাদু, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? বাঁধন সিঁড়ি দিয়ে তত্তরে উঠতে উঠতে হালকা বলে, এমনি দাদু, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে, আমি ফ্রেশ হয়ে এসে তোমার সাথে কথা বলছি। বাঁধন বড় বড় পা ফেলে সোজা রূপার রুমের সামনে চলে আসলো। ঘরের ভেতরে তখন বিছানার পর গোল হয়ে রূপা, বৃষ্টি আর শান্তা তুমুল আড্ডায়। বাঁধন কোনো শব্দ না করে চুপচাপ রূপার রুমে প্রবেশ করলো। আজ প্রথম বাঁধন নিজের ইচ্ছে রূপার সেই চেনা রুমে পা রাখলো। সে সোজা গিয়ে রূপার বিছানার ঠিক সামনে এসে গম্ভীর মুখে দাঁড়ালো। বৃষ্টি হাসতে হাসতে আচমকা সামনের দিকে তাকাতে তার হাসি মুখটা জমে গেল।
সামনে জমের মতো বাঁধনকে দাঁড়িয়ে থাকতে দেখতে সে যেন একটা বড়সড় শক খেলো। বৃষ্টির দেখা দেখি রূপা শান্তার চোখ সামনে গেল। একই সাথে দুজনে বিষম খেলো। বাঁধনের চোখ স্থির হয়ে বিছানার পর পড়ে বসে থাকা রূপার উপর। তার চোখের পলক 1 সেকেন্ডের জন্য নড়া বন্ধ করে দিল। মেয়েটার পরনে ছিমছাম বেগুনি রঙের সাদা কামিজ, লম্বা মেঘপূরণ চুলগুলো দুপাশে দুটো ঝুঁটি করে রাখা, সেই ঝুঁটির গোড়ায় যত্ন করে গাঁজা বেলি ফুলের মালা। রূপার ফর্সা গায়ের রং এই বেগুনি কালারে এক অদ্ভুত মায়া ছড়াচ্ছে। বাঁধনকে এইভাবে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রূপা ভয়ে আর আতঙ্কে শিউরে উঠে তড়িঘড়ি করে মাথাটা নিচু করে ফেলল। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গম্ভীর চোখ দুটো বৃষ্টি আর শান্তার দিকে ফেরায়। কপালে সামান্য কুচকানো ভাব এনে কড়া গলা বলে, শান্তা, কি যেন নাম? ও হ্যাঁ, বৃষ্টি। তোমরা দুজনে একটু রুম থেকে বেরো। লিভ দ্য রুম রাইট নাও। কথাটা শোনা মাত্র কলিজা ছ্যাঁত করে ওঠে। শান্তা বেশ অবাক চোখে বাঁধনের দিকে তাকিয়ে চোখের পাতা দ্রুত ফেলে আমতা, কেন ভাইয়া, কোনো সমস্যা? বাঁধন নাকের দুপাশ ফুলে ওঠে শান্তার প্রশ্ন শুনে। সে উপরের ঠোঁটটা শক্ত করে ধমকের সুরে বলে, যেতে বলছি মানে যাবি। কোনো কথা না বাড়িয়ে আগে বেরা। জাস্ট গেট আউট। বাঁধনের এমন চড়া গলায় ধমক শুনে বৃষ্টির ঠোঁট দুটো ভয়ে কাঁপছে, সাথে শান্তাও দমে যায়। দুজনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে দরজার দিকে এগোতে লাগলো। রূপা ভয়ের সাথে বিছানা থেকে নামতে নিলে বাঁধন তড়িৎ গতিতে তার দিকে তাকায়। হাতের তর্জনী উঁচিয়ে চোয়াল শক্ত করে কড়া গলায় বলে, তোমাকে যেতে বলিনি, ওদের যেতে বলছি, তুই এখানে থাক। বৃষ্টি আর শান্তা দুজনের কোনো কথা বলার সাহস পায় না, চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। বাঁধন 1 সেকেন্ড সময় নষ্ট না করে দরজা দিকে এগিয়ে যায়। খাটাস করে খিলটা তুলে দিয়ে দরজাটা লক করে। ভেতর থেকে লক হয় সেই খটখটে শব্দের উপর বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে দুহাত দিয়ে নিজের কামিজটা কোনোটা মারাত্মক করে চেপে ধরে মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, বাঁধন দরজাটা কেন বন্ধ করলো? সে এখন কি করবে? বাঁধন চুপচাপ রূপার পড়ার টেবিলের পাশে এসে চেয়ারটা টেনে নিয়ে বিছানায় জড়সড় হয়ে থাকা রূপার ঠিক মুখোমুখি বসে। বসার সাথে সাথে রূপার বুকের ভিতরটা ঢক করে ওঠে। তার গলার ভিতরে শুকিয়ে কাঠ হয়ে আসে এবং বুক চিরে বাতাস বের হতে চায়। বাঁধন একটা দীর্ঘ বুক ছেঁড়া লম্বা শ্বাস টেনে চোখের মণি দুটো রূপার চোখের উপর স্থির হয়ে যায়। সে উপরের ঠোঁটটা সামান্য শক্ত করে গম্ভীর করে বলে, আমি যা প্রশ্ন করব সোজা উত্তর দিবি, একদম মিথ্যে বলবি না। গট ইট? ভয়ের চোটে নিজের থুতনিটা বুকের কাছে নামিয়ে আনে রূপা। কোনো মতে শুকনো ঢোক গিলে জোরে জোরে দুবার মাথা নেড়ে। বাঁধন তার চোখের পাতা দুটো এক ফোঁটা না ফেলে মুখের চামড়া টান টান করলে, তোর জন্মদাতা বাবার নাম কি? আই সেড, হোয়াট ইজ হোয়াট ইজ হিজ নেম? হুট করে এমন একটা প্রশ্ন রূপার চোখ পাতা ওখানেই থমকে যায়। তার মুখের চোয়াল আলগা হয়ে আসে। কী বলবে ভেবে পায় না। রূপাকে এভাবে স্তব্ধ হয়ে মুখ হা করে থাকতে দেখে বাঁধনের কপাল কুঁচকে তিনটে রাগের ভাঁজ পড়ে। সে চেয়ারে বসা অবস্থায় রূপার দিকে সামান্য ঝুঁকে আসে। তার গলার রগগুলো শক্ত হয়ে আসে। সে দাঁত চিবিয়ে ধমকের সুরে বলে, আনসার মি, বোবা হয়ে গেলি নাকি হুট করে? রূপার চোখের মনে দুটো ভয়ের চোটে কেঁপে ওঠে। সে নিজের দুই ঠোঁট একসাথে চেপে ধরে আমতা আমতা করে কোনো মতে আর মারু বসেন। বাঁধনের মুখের পেশিগুলো এক নিমেষে শক্ত হয়ে আসে। সে চোখ দুটো একদম সরু করে বরফ শুতে গেলে, মিথ্যে কথা, ইউ আর লাইং। রূপা চরম অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে বাঁধনের দিকে তাকায়। তার মুখটা সামান্য হা হয়ে যায়। থতমত দেখে, মানে? মানে এটাই যে তোর বাবার নাম মারু হোসেন না, মিথ্যে বলছিস তুই আমায়। আমার রাগ কন্ট্রোলের বাইরে যাওয়ার আগে, বিফোর আই লুজ মাই টেম্পার, সুন্দর করে তোর আসল বাবার নামটাও বলে দে। এবার মারাত্মক এক ধাক্কা খায় রূপা। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে মিথ্যে বলছে মানে কি? জ্ঞান হওয়ার স্তর থেকে সে তো জেনে এসেছে সে জন্মদাতা পিতার নাম মারুফ হোসেন। সে নিচের ঠোঁটটা কামড়ে ধরে কান্না চেপে বলে, আমি মিথ্যে বলছি না। আমার জন্মদাতা বাবার নাম মারুফ হোসেন, সত্যি বলছি আমি। এই শোনা মাত্র চোয়াল হাড় দুটো ডেলা পাকিয়ে শক্ত হয়ে যায় বাঁধনের। নিজের রাগ আর সামলাতে না পেরে বাঁধন আচমকা হাত তুলে ঠাটিয়ে একটা চর বসিয়ে দেয় রূপার নরম গালে। চরের তীব্রতা রূপা বিছানার উপর কিছুটা ছিটকে যায়। হুট করে এমন একটা থাপ্পড়কে গালের তীব্র ব্যথায় মুখ কুঁচকে ডুকরে কেঁদে ওঠে। বাঁধন নিজের চেয়ার ছেড়ে ঝড়ের গতিতে খাড়া হয়ে দাঁড়ায়। রূপার পড়ার টেবিলের কাছে সে দু হাত দিয়ে কাঠের উপর মারাত্মক জোরে খামচে ধরে। রাগে আর নাকের দুপাশ ফুলতে থাকে।
গলার রগগুলো দপদপ করে ওঠে। সে বুনো হিংস্রতায় বলে, মিথ্যে, সব মিথ্যে। তোর বাবার নাম মারুফ হোসেন না, এখন মিথ্যে বলছিস তুই আমাকে। বাঁধন উপরের ঠোঁটটা রাগে ফেটে নিচের দুই পাটি দাঁতের নিচে পিষে যায়। তার চোখের মনে দুটো কুঁচকে যায়। মনে হচ্ছে রূপা তাকে চরম মিথ্যে কথা বলছে। অন্যদিকে রূপা বিছানায় একদম কোনায় গিয়ে শরীরটা গুটিয়ে মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। ভয়ের চোটে তার ফর্সা নাকটা লাল হয়ে আছে। পাশে ক্যান্ডি চুপচাপ বসে আছে, যেন সে পাথরের মূর্তি। মেয়েটার এই ভেজা কান্নার টলটলে শব্দে বাঁধন কড়া দৃষ্টি রূপার দিকে ঘোরায়। রূপার কান্না ভেজা মুখটা দেখামাত্র বাঁধনের বুকের পাঁচর ভেতরে এক অজানা কোন আচমকা কেঁপে ওঠে। মেয়েটা কাঁদতে কাঁদতে নিজের ফর্সা মুখটা গোল করে ফেলছে। চোখে নোনা জল পাপড়ি বেয়ে ফর্সা গাল একদম ভিজে। জ্বরের দাগটা ফর্সা গাল আবছা হয়ে লাল হয়ে ওঠে। এই অবস্থায় মেয়েটাকে আরো মারাত্মক কিউট লাগছে। অদ্ভুত এক ঘোর লাগা আসে বাঁধনের ভিতর। তার এতক্ষণের রাগে দৃষ্টিতে এক নিমিষে কেমন যেন নেশালো ও গাঢ় হয়ে ওঠে। চোখ দুটো অজান্তে ছোট আর ঝাপসা হয়েছে। আর তীব্র ইচ্ছে করে দৌড়ে গিয়ে রূপার ওই সারা গালে একের পর এক চুমুতে ভরিয়ে দিতে, নিজের শক্ত বুকের জোরে ধরিয়ে দিতে। সে নিজের ভিতরে এই অবাধ্য উন্মাদনা সামলানোর জন্য নিচের ঠোঁটটা দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে চোখ দুটো বন্ধ করে ফুসফুস করে বড় বড় শ্বাস ফেলতে লাগলো। খাট থেকে রূপার ফুঁপিয়ে কান্নার শব্দ তার কানের পর্দায় এসে বাজতে অনবরত। সে কিছুক্ষণ এই গুমড়ে মরা নীরবতার মাঝেই রূপার কান্না শুনল। তারপর ধীরে ধীরে চোখের পাতা খুলে অজান্তে নিজের শরীরটা রূপার দিকে তাকিয়ে ঝুঁকে এলো। গম্ভীর চোখের মণি দুটো রূপার মুখের উপর রেখে কর্কশ কণ্ঠে শুধায়, কাঁদছিস কেন? আমি কি মেরেছি? হ্যাভ ইউ হিট ইউ? কথাটা শোনা মাত্র রূপার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ও নিজের চোখের পাতা আর উপরে তোলে না। নিচের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা গলা বলে, থাপ্পড় তো মেরেছেন। বাঁধন মুখের চামড়া কোনো পরিবর্তন হয়। সে নিজের ডান ভ্রুটা সামান্য উঁচু করে বরফ ফেলতে বলল, সো? রূপার পুরো শরীরটা ভয়ের চোটে এক পলক কেঁপে ওঠে। সে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে মুছতে ধীরে ধীরে বলে, ব্যথা লেগেছে। এক মুহূর্তের জন্য পুরো ঘর জুড়ে যেন এক নীরের নীরবতা নেমে আসে। বাঁধন একদম স্থির মূর্তির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের ডান হাতটা বাড়িয়ে শক্ত আঙ্গুলের উপর নরম থুতনিটা উপরে তুলে বাধ্য হয়ে রূপাকে ওই নেশালো চোখের মণি দুটোর দিকে তাকাতে হয়। বাঁধনের কণ্ঠস্বর এবার নিচু ও ভারী। মিথ্যে বলে আবারও দেবো, আন্ডারস্ট্যান্ড? থুতনি ধরা অবস্থায় দ্রুত মাথা নাড়ে। আমি মিথ্যে বলিনি। রিয়েলি? বাঁধন ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে। সে চোখ দুটো আরও কুঁচকে বলে, তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আই থিঙ্ক আই এম ফুল। রূপার চোখ দুটো আবার নতুন করে নোনা জলে ভিজে ওঠে। সে তীব্র অসহায়ত্ব চোখে বাঁধনের মুখে দেখে একবার, বিশ্বাস করে না আমি মিথ্যে বলছি না। বাঁধনের চোয়াল হাড় দুটো আবার শক্ত হয়ে ডেলা পাকিয়ে ওঠে। চোখ দুটো সরু করে রূপার চোখের দিকে তাকিয়ে বলে, আবার মিথ্যে কথা? রূপা ভয়ে শিউরে ওঠে। আমি মিথ্যে বলছি? চুপ। বাঁধনের কণ্ঠ এবার বজ্রের মতো। ঘরের দেওয়ালে গিয়ে আশ্রয় পড়ল। সে দাঁতে দাঁত চিপে বলে, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার সাহস আসে কোত্থেকে? হাউ ডেয়ার ইউ? রূপা আতঙ্কে নিজের চোখের পাতা নামিয়ে ফেলে। শরীরটা আর গুটি না। আমি? আইসের চুপ। বাঁদর নিজের চেয়ার ছেড়ে বিছানা থেকে একদম টান টান হয়ে উঠে দাঁড়ায়। তার লম্বা চওড়া দেহটা যেন পুরো অন্ধকারের ঘরটাকে আরো বেশি ভারী ও দমবন্ধ করে তোলে। সে উপর থেকে রূপার দিকে তাকিয়ে বলে, আমি সব জানি, সব বুঝি, তবু সুযোগ দিচ্ছে সত্যি বলে। আই অ্যাম গিভিং ইউ আ চান্স। রূপার নিজের ঠোঁটটা ভয়ে কাঁপতে লাগে। সে নিজের ভিতরে সবটুকু সাহস এক পাল্টা বলে দেয়, ভীষণ ভয় লাগে আপনাকে। বাঁধন একপাশে দিয়ে তীক্ষ্ণ হাসে। রিয়েলি? রূপা মাথা নিচু করে আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়ে। বাঁধন কয়েক সেকেন্ড একদম স্থির মরণ দৃষ্টি রূপা মাথা নিচু করে আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়ে। বাঁধন কয়েক সেকেন্ড একদম স্থির মারণ দৃষ্টিতে রূপার দিকে তাকায়। তারপর নিজের মুখটা রূপার কানের কাছে নামিয়ে শান্ত কণ্ঠে আরো লাস্ট টাইম জিজ্ঞাসা করছে, সত্যিটা বল। কাঁপা কাঁপা ঠোঁটে উচ্চারণ করে রূপা, সত্যি বলছে, আমার বাবার নাম মারুফ হোসেন। আমি মিথ্যে বাকিটুকু উচ্চারণ করতে পারি না। তার আগে বাঁধন নিজের শক্ত হাতটা দিয়ে রূপার গলাটা মারাত্মক জোরে চেপে ধরে। গাল চেপে ধরায় রূপার ফর্সা ঠোঁট দুটো গোল হয়ে উল্টে যায়। ভেতরের ফর্সা চামড়াটা কুঁচকে আসে। তীব্র ব্যথায় সে নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে ফেলে।
বাঁধন নিজের চোয়াল শক্ত করে নাকের দুপাশ ফুলিয়ে রেগে বলে ওঠে, ফাউল পেয়েছিস তুই আমাকে? হ্যাঁ, ইউ থিঙ্ক ইন আ জোক? তোর এই মারুফ হোসেন বাবা বর্তমান জেলে রিমান্ডে বন্দি। আজকে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। সে স্পষ্ট স্বীকার করছে তার কোনো সন্তান নেই। ঝড়ের গতিতে চোখ খুলে রূপা। তার চোখের মনে দুটো ভয়ের চোটে একদম বড় বড় হয়ে যায়। তার বাবা মারুফ হোসেন নাম মানে কি? পুরো দুনিয়া যেন তার চোখের সামনে দুলছে, মাথাটা ঝিমঝিম করে ঘোরে। বাঁধন এসব কী বলছে? বাঁধন রূপার গলাটা আরও জোরে চেপে ধরে তার মুখের কাছে নিজের মুখটা আরও ঝুঁকিয়ে আনে। নিজের তীক্ষ্ণ চোখের মনি দুটো রূপার চোখের উপর সই সই রেখে দাঁতে দাঁত চিপে বলে, আর উনি বলছেন রূপা নামে কোনো মেয়েকে উনি চেনে না? সিরিয়াসলি? কোনো বাবা এত সহজে অস্বীকার করতে পারে যে তার কোনো সন্তান নেই? তাকে চেনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোর বাবা কি মনে হয় আদৌ সে তোর জন্মদাতা বাবা? শব্দ করে ডুকরে কেঁদে দেয় রূপা। তার চোখের মণি নোনা জলের ধারা বেয়ে নিচে নেমে আসে। সে নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে ভাঙা গলা বলে, তাহলে আমারও বাবাকে? মা তো আমাকে এটাই বলছে। হুট করে বাঁধনের চোখ আটকে পড়ে রূপার চোখের মণির দিকে। রূপার চোখের মণি দুটো হালকা বাদামি রঙের দেখে বাঁধনের মগজের ভেতর আচমকা বিদ্যুৎ খেলে দেয়। তার মনে পড়ে যায় সেদিন গভীর জঙ্গলের কথা। সেদিন রাতে একটা মেয়ে তাকে বাঁচিয়েছিল। মেয়েটার মুখ দেখতে পারেনি, শুধু চোখের মণি দুটো দেখেছে। আর সেই চোখ মণি দুটো স্পষ্ট বাদামি রঙের ছিল, ঠিক এই রূপার চোখের মতো একদম হুবহু। বাঁধনের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে নিজের অবশ হয়ে যাওয়া হাতটা রূপার গাল থেকে সরিয়ে অজান্তে রূপার মুখের দিকে হা করে তাকিয়ে থেকে ঘোরের মাঝে শুধায়, তুই সেদিন জঙ্গলে গেছি? ওয়ার হোয়ার ইউ দেয়ার? রূপা চরম অবাক হয়ে নিজের চোখের জল মোছা বন্ধ করে কপালে একরাশ বিস্ময়, মানে? এক মুহূর্তের জন্য থেমে যায় বাঁধন। তার ভেতরে পুলিশি মগজ সজাগ হয়ে ওঠে। প্রমাণ ছাড়া কোনো কিছু হুট করে জিজ্ঞাসা করা বোকামি ছাড়া কিছুই না। সে নিজের ভিতরে মারাত্মক সন্দেহ তোলপাড় করা কথাটা বুকের গভীরে চেপে রেখে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে। রূপার রক্তাভ চোখের দিকে তাকে ঠান্ডা গলা বলে, তুই বলতে চাচ্ছিস যে তোর মা তাকে এই নাম বলেছে? ইউ মিন তোর মা তোকে ট্রুথ বলেনি? রূপা নিজের থুতনিটা বুকের কাছে নামিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। কয়েক সেকেন্ড পর রূপা সেই টলমলে বাদামি চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বাঁধন। মেয়েটার মুখের ভয়ার্থ এক্সপ্রেশন দেখে এখন আর মনে হচ্ছে না মেরে মিথ্যে বলছে। তাহলে এখন তাকে যা সত্য বের করে তার রজনী রহমানের কাছ থেকে বের করতে হবে। কিন্তু রজনী রহমানের সাথে তার একদম কথা বলতে ইচ্ছে করে না। কেন জানি ছোটবেলা থেকে ওই মহিলার স্বাভাবিক কোনো নারী মনে হয় না। কেমন অদ্ভুত চুপচাপ থাকে সারাক্ষণ। কেউ চরম খারাপ ব্যবহার করলো সে কোনো পাল্টা রাগ দেখায় না। যেন দীর্ঘ বছর ধরে কোনো একটা বড় কিছুর অপেক্ষায় আছে। আর সেই কারণে এখনও সব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে। বাঁধন নিজের চওড়া বুকটা ফুলিয়ে বড় বড় কয়েকটা লম্বা শ্বাস নেয়। তার উত্তপ্ত ফুসফুসে আস্ত শান্ত হেসে সে বেশ শান্তভাবে রূপার পাশ থেকে নিজের লম্বা শরীরটা সোজা করে উঠে আসে। রূপা ওই কান্না ভেঙে পড়া বিভিন্ন মুখটার দিকে গভীর চোখে তাকিয়ে গম্ভীর করল, ওকে মারলাম, তুই কিছু জানিস না, আই উইল বিলিভ ইউ। তবে এসব কথা তোর মা যেন কোনোভাবে জানতে না পারে। জানলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। রূপা ভয়ার্ত চোখে বাঁধনের মুখের দিকে চেয়ে থাকে, দ্রুত হ্যাসূচক মাথা নাড়ে। বাঁধনের এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে না থেকে দরজার দিকে পা বাড়ায়, কিন্তু খিলটার কাছে গিয়ে কীভাবে হুট করে থেমে যায়। সে দরজার হাতলে হাত রেখে ঘাড় ঘুরিয়ে পিছনে বিছানায় জড়সড় হয়ে থাকা রূপার দিকে তাকায়। ঠোঁটের কোণে একটা রহস্য ক্ষুরধারে রেখা ফুটিয়ে কড়া গলা বলে, যদি তুই আমার সৎ বোন না হোস তাহলে সেদিন থেকে তোর জীবনটা বন্দি হবে কারাগারে। পার্থক্য এটাই, জেলের কারাগারে না, কারো জীবনের কারাগারে। ইউ উইল বি ট্রাপ ফর এভার। বলে বাঁধনে এক ঝটকায় দরজাটা খোলে, তারপর খাটাস করে সেটা টেনে সেখান থেকে চলে যায়। রূপা বাঁধনের শেষ অদ্ভুত কথাগুলো একদম ঢোকে না। তার পুরো মগজ এখন অন্য এক অচেনা জগতে হারিয়ে যায়। তার বুকের ভেতর এক মারাত্মক ঝড় তোলপাড় করছে। তার বাবা যদি মারুফ হোসেন না, তবে রজনী রহমান তার মা না, তাহলে সে কার মেয়ে? সে আসলে কে? এই ভয়ানক প্রশ্নটা মাথায় আসতে রূপার পুরো শরীর অবশ হয়ে আসে। সে বিছানায় ধপ করে শুয়ে পড়ে বালিশে মুখ গুজে অঝরে কেঁদে দেয়। তবে কি সে এতিম?
এই বিশাল পৃথিবীতে কি তার আপন বলতে কোনো বাবা মা নেই? অন্যদিকে বাঁধন মাথায় তখনও হাজারো চিন্তা কিলবিল করছে, যেন কোনোভাবেই তাকে রূপার আসল পরিচয় বের করতে হবে। রূপার আসল জন্মদাতাকে, তার শেকড় কোথায়, সব কিছু নিখুঁতভাবে জানতে হবে। কিন্তু সেই সব বড় বড় চিন্তার উপর টেক্কা দিয়ে মগজে বারবার কাটছে সেদিন রাতে সেই রহস্যময়ী মেয়েটার কথা। রূপার ওই বাদামি রঙের চোখের মনে দুটো দেখে কেন জানি তার মনের গভীর পুলিশের সন্দেহ বারবার সায় দিচ্ছে। সেদিন রাতে মেয়েটার কেউ নয়, ওটা রূপাই ছিল। এত মানসিক চাপ বা সহ্য সীমার মধ্যে থাকতে পারছে না শরীরটা। সব কয়টা রগ ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। নিজের রুমে এসে কোমর থেকে ভারী রিভলভারটা খটাস করে টেবিলের উপর রাখলো। গায়ে পুলিশের ইউনিফর্মটা খুলে সে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ারের নবটা ঘুরিয়ে দিতে ঝমঝম ঠান্ডা পানি আছড়ে পড়ে তার মাথায়। কিন্তু চোখ বন্ধ করতে সেখানে নিমেষেই ভেসে ওঠে রূপার সেই অশ্রুসিক্ত মায়াবী মুখটা। বাঁধনের বুকের বাতাসটা আচমকা এক তীব্র মোচড় দিয়ে কেঁপে ওঠে। ঝড়ের গতিতে চোখের পাতা খুলে ফুসফুস চিরে এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে উম, জলের শব্দের মাঝে অজান্তে বিড়বিড় করতে কি জ্বালা। রাগ করলে বুক উজাড় করে আদর করতে ইচ্ছে হচ্ছে, হাসলে মায়াবী ওই ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছে, কাঁদলে নেশা জয় দেয়, কথা বললে মনে হয় অনন্তকাল শুনে যায়। একবার তাকালে পলক ফেরার কথা ভুলে বারবার তাকাতে ইচ্ছে করে। সামনে আসলে বুকের ভিতর হার্টবিট ড্রাম বাজে। শুরু থেকে দূরে গেলে চারপাশটা একদম শূন্য রেখে, পাশে থাকলে ছাড়তে ইচ্ছে করে না। এই হাজারো ইচ্ছে অনুভূতির মাঝে আমি আমার বালির মনকে বোঝাই, আমি শুধু তাকে ঘৃণা করি। ও আল্লাহ, উপর থেকে দড়ি ফেলাও, আমি উঠে আসি। 10/5/2026 বুধবার সকাল 9টা। রূপা আর বৃষ্টি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। রূপার চোখের পাতাগুলো কাল রাতের কান্নায় অস্বাভাবিক ফুলে আছে। বৃষ্টির মনটা একদম স্নান মনমরা। কাল রাতে রূপা তাকে ঘরের ভেতরে সব কথা খুলে বলছে, যা শুনে বৃষ্টির নিজেরও প্রচণ্ড খারাপ লাগছে। সে রূপাকে কড়াভাবে বুঝেছে, বাঁধন ভাইয়া যেহেতু বারণ করেছে, সে বিষয়ে কোনোভাবে রজনী রহমানকে বলা যাবে না। কারণ একজন এসপি কখনো ভুল পথে হাঁটে না। সে যখন বলেছে তখন তার পেছনে নিশ্চয় বড় কোনো কারণ আছে। তবে রূপা নিজের ভেতরের এই মস্ত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাঁধনের ল্যাপটপ ফিরিয়ে দিয়ে সে সোজা হোস্টেলে চলে যাবে। এই বেঈমান রহস্যকেরা মানুষের সাথে সে আর এক ছাদের নিচে থাকতে চায় না। যদিও এহসান রহমান তাকে খুব আদর করেন, নিজের মেয়ের মতো ভালোবাসেন, তবু রূপা এখন কেন জানি নিজেকে বড্ড অসহায় আর একা মনে হচ্ছে। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে তার। কেন জানি মনে হচ্ছে এই বাড়ির উপর একটা মস্ত বড় বোঝা। এই বাড়িতে আসলে কেউ না, শুধু শুধু এক কোণে পড়ে আছে। অন্যদিকে বাঁধন থেকে দু চোখে দেখতে পায় না। এসব এত বড় বোঝা হয়ে এখানে থেকে কী লাভ? তাই সে বাড়ি ছাড়া এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ডাইনিং টেবিলে তখন আহসান রহমান, হাজী সাহেব, আতিক রহমান, রজনী রহমান, শিল্পী রহমান বসে আছেন। তারা একসাথে সকালে খাবার খাওয়ার জন্য ওদের জন্য পথ চেয়ে বসে আছেন। রূপা টেবিলের সামনে এসে বাড়ির সবার সাথে টুকটাক লৌকিক কথা বলে সোজা মেইন দরজার দিকে পা বাড়ায়। তা দেখে আহসান রহমান হাতে চামচটা রেখে চিন্তিত মুখে, কী হয়েছে মা, না খেয়ে ওইদিকে কোথায় যাচ্ছ? রূপা নিজের পা দুটো থমকে গিয়ে আহসান রহমানের দিকে ঘাড় ঘোরায়। নিজের ফোলা চোখ দুটো লুকিয়ে মুখে হালকা একটা স্লান হাসি ফুটে বলে, আমি খাবো না বাবা, একটু খিদে নেই, তোমরা খেয়ে নাও। বলে সে পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে তাকিয়ে শুকনো গলে বলে, তুই খেয়ে নে, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। মেয়ের এমন ফ্যাকাশে মুখ দেখে রজনী রহমান আসন ছেড়ে কড়া গলায়, না খেয়ে যাবি? আয় বলছি, এক্ষুনি টেবিলে বস, খেয়ে নি। রূপা এক পলক রজনী রহমান মুখের দিকে তাকায়। তার চোখের মণি দিকে চেয়ে কাল রাতের বাঁধনের কথাগুলো মাথায় আসতে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে এক মলিন স্লান এসে ভেজা গলা বলে, সত্যি আমার খিদে নেই। বলে রূপা এক সেকেন্ডও না দাঁড়িয়ে সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তার চলে যাওয়া দেখে পেছন পেছন বৃষ্টিও খাবার না ছুঁয়ে এক প্রকার কাপড়ে বেরিয়ে যায়। এক মুহূর্তের মধ্যে পুরো ডাইনিং টেবিল এক থমথমে নীরবতা নেমে আসে। হুট করে মেয়েদুটির কী হলো? কেন তারা মুখে চুন না করে খেয়ে চলে গেল? টেবিলে বসায় কেউ আর কিছু বুঝতে পারল না। বাইরে থেকে বৃষ্টি রূপার মুখোমুখি দাঁড়িয়ে কপালে মৃদু ভাঁজ ফেলে হালকা দমক হেসে বলল, না খেয়ে চলে আসলি কেন? রূপা নিজের ভেজা চোখ দুটো মাটির দিকে নামিয়ে মলিন গেলে বলল, আমার খিদে নাই রে, তুই কেন
চলে আসলি? আমি বললাম না আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোর জন্য অপেক্ষা করছি। রূপা বৃষ্টির 2 কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে নিজের উপর ঠোঁটটা শক্ত করে চেঁচিয়ে বলল, তোর কি মনে হয় তুই না খেয়ে আসবি আর আমি ওখানে গোগ্রাসে গেলবো? মরে গেলেও না। এখন চল, না খেয়ে আর জীবন তো চালানো যাবে না। দুজনে মিলে কলেজ ক্যান্টিন থেকে ঝটপট কিছু একটা খেয়ে নেব। বলে দুজনে খালি রিক্সা ডেকে চেপে বসলো এবং সোজা আনন্দমোহন কলেজে চলে গেল। তারপর দুজনে মিলে ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে পেট পূজা করে নিল। খাওয়া শেষ করে দুজনে যেই না ক্লাসরুমে প্রবেশ করলে এমন সময় আচমকা রূপার সামনের দিক থেকে আসা একটা মেয়ে সাথে মারাত্মক জোরে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল। ডান হাতের কোণে সিমেন্টে মেঝে ঘষা খেয়ে তীব্র ব্যথায় মুখ কুচকে কুঁকে উঠল। অন্যদিকে সীমা ক্লাস থেকে তড়িঘড়ি করে বেরোচ্ছিল। হুট করে কারো উপস্থিতি টের পাওয়ার আগে সে ধাক্কাটা খেলো। সীমা অপরাধবোধে ভুগে তাড়াতাড়ি রূপার হাতটা শক্ত করে ধরে মেঝে থেকে উপরে তুলতে তুলে ব্যাকুল বলে, সরি সরি, বড্ড ভুল হয়ে গেছে। তোমার কোথাও লাগেনি তো? রূপা সোজা হয়ে দাঁড়িয়ে সীমার মুখের দিকে তাকায়। সীমার চোখের মণি ছাড়া মুখের বাকি অংশ দেখা যাচ্ছে না। পুরো শরীর কালো বোরকা ঢাকা, মাথার হিজাব পরা, মুখটা যত্ন করে নিকাব দিয়ে ঢাকা। রূপা নিজের কোনোই ব্যথাটা চেপে ঠোঁটের কোণে মিষ্টি হেসে বললেন, না না, আমি ঠিক আছি। তুমি কে? তোমাকে তো আগে কখনো আমাদের ক্লাসে দেখিনি। সীমা নিজের চোখের পাতা দুটো হালকা নামিয়ে লাজুক গলে বলে, আমি আসলে কালকে এই কলেজে ভর্তি হয়েছি। আমার নাম সীমা, গ্রাম থেকে এসেছি। রূপার সীমার এই সহজ সরল কথা শুনে চওড়া করে হেসে নিজের হাতটা বাড়িয়ে দিল। আচ্ছা, আমি রূপা। দুজনের মুখোমুখি দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা দেখে পাশে দাঁড়িয়ে থেকে বৃষ্টির ভেতরটা হিংসায় একদম জ্বলে পড়ে শেষ। তার একমাত্র বৃষ্টি হুট করে অন্য একটা মেয়ের সাথে এত খাতির জমিয়ে এত মিষ্টি কথা বলবে। সে এক প্রকার জোর করে রূপার কবজি খামচে ধরে একটানে সীমার কাছ থেকে সরিয়ে ক্লাসের ভিতরে নিয়ে চলে আসে। ক্লাসের ভিতরে একদম পেছনের জানলার ধারে বেঞ্চে বসে নাদিয়া আর কেয়া নিজেদের মধ্যে হাত নেড়ে গভীর গল্প মতো। কিছুক্ষণের মধ্যে আকাশ ক্লাসে ভেতরে প্রবেশ করে। আকাশকে দেখা মাত্র আজকে ক্লাসের ছাত্রছাত্রীর চোখ যেন এক নিমিষে কপালে উঠে যায়। ক্লাসের পরিবেশ মুহূর্তে বদলে যায়। সব ছাত্রী তড়িঘড়ি করে সিট ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে চরম অবাক হয়। আকাশের পরনে আজকে একটা ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট, কুচকুচে কালো প্যান্ট আর তার উপর চাপানো একটা নেভি ব্লু কোট। এই প্রথম আকাশকে সবাই এভাবে কোট পরা অবস্থায় দেখলো। কারণ এর আগে সবসময় সাধারণ শার্টে কোনোই পর্যন্ত গুটিয়ে ক্লাসে আসতো। কলেজের অর্ধেক ছাত্রী তো আগে থেকে আকাশে রাজুকের লুকের উপর ক্রাশ খেয়ে বসেছে। তার উপর আজকে কোট পরার ড্রেসিং রূপ দেখে নতুন করে যেন আবার ক্রাশ খেলো। তবে আকাশের মুখটা আজকে স্বাভাবিকের থেকে একটু থমথমে আর গম্ভীর দেখাচ্ছে। সে গটগট করে ক্লাসের মাঝখানে এসে গম্ভীর গলায় সকল ছাত্রছাত্রীদের বসার জন্য ইশারা করলো। বসার পর এক পলক বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি অবাক হয়ে চোখ জোড়া দেখেই মনে মনে কী যেন ভেবে ঠোঁটের কোণে একটা বাঁকা রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। তারপর সেই হাসি মুছে সোজা নিজের লেকচারে মনোযোগ দিল। তারপর যেন ক্লাসটা খুব দ্রুত শেষ হয়ে গেল। ক্লাসে একদম শেষের দিকে এসে আকাশ টেবিলের উপর 2 হাত রেখে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, শোনো, আজকে আমি তোমাদেরকে কিছু মজার টাইপ করব। তোমরা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কাল কলেজ ক্যান্টিনে যে যা খাবে সব বিল আমি নিজের পকেটে দেবো। ধরতে পারো এটা এক ধরনের খেলা। আকাশের মুখ থেকে এই কথা শোনা মাত্র ক্লাসের সবার চোখ চড়ক গাছ। এই গম্ভীর রাশভারী স্যার তাদের সাথে এমন মজার খেলা খেলবে, এটা আজ নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। পরক্ষণে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা চরম উৎসাহ নিয়ে আনন্দ চোটে চিৎকার করে উঠল। বৃষ্টি বেঞ্চে বসে নিজের চোটটা কামড়ে ধরে বাঁকা চোখে তাকা আকাশের দিকে। এই ফ্ল্যাট করা ছাড়া আবার মাথা আর ভিতর কি নতুন খেলা চলছে আল্লাহ জানে। আকাশ এক এক করে ডায়েরি হাতে সবার বেঞ্চের সামনে যেতে মজার মজার ধাঁধার মতো প্রশ্ন দিল। কেউ তোতলাতে তোতলাতে উত্তর দিচ্ছে, আবার কেউ লজ্জায় মাথা নিচু করে মুখ বন্ধ করে রাখছে। বন্ধুদের ভুলভাল উত্তর শুনে ক্লাসে সবাই হাসতে হাসতে বেঞ্চের উপর গড়াগড়ি খেছে। হাসে হাসে এই শোরগোলের মাঝে আকাশ ধীরে ধীরে বেরিয়ে বাড়িয়ে এসে দাঁড়ালো রূপার বেঞ্চের ঠিক সামনে। রূপা অস্বস্তি কাটিয়ে সটাং হয়ে ধপ করে দাঁড়িয়ে পড়ল। আকাশ রূপার ফোলা চোখ দুটোর দিকে তাকিয়ে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি তাকে হালকা ফেলে, রূপা, তুই এই মুহূর্তে নিজের চোখ জোড়া একদম শক্ত করে বন্ধ করবি। চোখ বন্ধ করে যে কোনো একটা পশুকে মনে মনে করবি। তোর কল্পনায় সবার আগে যে পশুটা ভেসে আসবে
ওই পশুর নাম বলবি আর ডাকটা হুবহু কপি করে ক্লাসের সবাইকে শোনাবি। ক্লাসের সবাই এবার তুমুল উত্তেজনা উৎসাহ নিয়ে রূপার দিকে তাকায়। রূপা হুট করে একটা অদ্ভুত টাস্ক পেয়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। তার হাতে যেন বরফ জমে যায়। স্যারের মুখের উপর প্রশ্ন করার মতো সাহস তার কোনো জন্মে নেই। তাই সে বাধ্য হয়ে মেয়ের মতো নিজের ভারী চোখ জোড়া বন্ধ করে। কিন্তু চোখ বন্ধ সর্বনাশ। অন্ধকারের বদলে পশুর বদলে সবার আগে ধক করে ভেসে ওঠে বাঁধনের আঘাতর হিংস্র চেহারাটা। রূপার বুকের ভেতরটা এক মারাত্মক ধক ঝটকায় ধক করে উঠে, হাত পা কাঁপতে থাকে। এই মানুষটার চেহারা তার কল্পনাতে আসছে। সে মাথাটা হালকা ঝাঁকিয়ে অনেক কষ্টে বাঁধনের মুখ থেকে তাড়ানোর চেষ্টা করে। অনেক জোরাজোরি কল্পনা করতে করতে শেষমেশ একটা মোড়কের ছবি তার মাথায় কল্পনা আসে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ খুলে তড়িতড়ি উঠে, স্যার মোড়ক ভাসছে। আকাশ নিজের কোটের বোতামটা হাত লাগিয়ে হালকা হেসে বলে, গুড। তা মোড়ক কীভাবে ডাকে? রূপা লজ্জায় লাল হয়ে চারপাশে বন্ধুদের থেকে দেখায়। সবাই মুখ টিপে হাসছে। সে নিজের গলাটা হালকা খাকারি দিয়ে পরিষ্কার করে চোখ জোড়া বন্ধ করে মোড়কের মতো গলা উঁচিয়ে রেখে কুকরু কু। রূপার এমন মোড়কের ডাক শুনে পুরো ক্লাসের ছাত্রছাত্রী হাসির চোটে ফেটে পড়ে। হাসতে হাসতে তারা যেন বেঞ্চ থেকে মেঝেতে পড়ে যাচ্ছে। হাসির এই তুমুল শোরগোলের মাঝে আকাশ খুব ধীর পায়ে হেঁটে এসে দাঁড়িয়ে বৃষ্টির বেঞ্চের সামনে দাঁড়ায়। আকাশকে নিজের এত কাছে আসতে দেখে বৃষ্টির লজ্জায় অস্বস্তিতে ঝটপট নিজের মাথাটা নিচু করে ফেলে। আকাশ নিজের নিচের ঠোঁটটা দাঁত দিয়ে আলতো করে কামড়ে ধরে মনে মনে পিচাসে হাসি এসে মনে মনে বলে, ও আমার বেগম, আসল কাজ তো তোমাকেই দিয়ে। বলে আকাশ নিজের মুখের সে হাসির রেখা মুছে এক নিমিষে মারাত্মক গম্ভীর করে ফেলে। সে বৃষ্টির নিচু হয় মুখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া গলা বলে, বলো আমার সোনার বাংলা গানের এই পরের লাইনটা কি? গানের লাইনটার উত্তর খুব ভালো করে জানা আছে। এই খুশিতে বৃষ্টি নিজের সব লজ্জা দ্বিধা বলে মুখ সোজা করে বলে। সে বেশ চওড়া করে হেসে আকাশের চোখের মণি বরাবর তাকিয়ে একদম সোজা উত্তর দেয়, আমি তোমায় ভালোবাসি। হুট করে বৃষ্টির মুখ থেকে বের হওয়া তিনটি শব্দ আকাশের বুকের ঠিক মাঝখানে এই হৃদস্পন্দনে গিয়ে তার তীরের মতো বেঁধে যায়। এক ধাক্কায় এই শব্দগুলো যেন পুরো মস্তিষ্ক ভেদ করে মগজের একদম গভীরে ঢুকে পড়ে। কলিজাটা হ্যাত করে একদম আত্মরক্ষায় গিয়ে নাড়া দেয়। খেলাটা সবার কাছে একটা নিছক মনে হলো এই মুহূর্তে। আকাশের বেলাতে সেটা মোটেও কোনো মজা না, এক অদ্ভুত ঘোর লাগা। নেশাতুর তীব্র দৃষ্টিতে বৃষ্টির ফোলা ফোলা ঠোঁট দুটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখের চোয়ালটা আলগা হয়েছে। স্যার আর বৃষ্টির এই কাণ্ড দেখে ক্লাসের বাকি সব ছাত্রছাত্রী হাসতে হাসতে নিজেদের পড়ার টেবিল চাপড়ে চিৎকার করে বলে, কি মজা, বৃষ্টি তো সরাসরি স্যারকে প্রপোজ করে বসলো। বাঁধন রূপের অধিকারী পর্ব 4। পুরো গল্পটা প্লেলিস্টে বলছি, গল্পটা কন্টিনিউ দেবো।